হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 7 নম্বর সিডিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয় পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ। আজকের ক্লাসটা পুরোটাই ইনফরমেটিভ হতে চলেছে, তাই আলাদা করে বিষয় উল্লেখ করছি না। তো চলো, আমি তোমাদের অনিক স্যার শুরু করতে চলেছি আজকের ক্লাস। তো পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট অফ পেঁয়াজে। তো পেঁয়াজের যেহেতু প্রজ্ঞামূলক বিকাশ, তাহলে আমাদের পেঁয়াজের সম্পর্কে কিছু ইনফরমেশান জানতেই হবে, যেটা আমাদের পরীক্ষায় আসে, বিগত বছর থেকে এসছে এবং ভবিষ্যতেও আসবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা নাম, সেটা হচ্ছে জ্যা পেঁয়াজে। তো জ্যা পেঁয়াজে, এটা জ্যা বলে, অনেকে জিন বলে, জিন পেঁয়াজে বলে, অনেকে যে পেঁয়াজে বলে। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এবার পয়েন্টগুলোতে আসি, কি পয়েন্টগুলো যেগুলো আমি তোমাদের সুবিধার জন্য করে রেখেছি। তো প্রথম যে পয়েন্টটা আছে দেখো, সেটা হচ্ছে তিনি কিন্তু প্রখ্যাত একজন মনস্তত্ত্ববিদ ছিলেন। ওকে, তারপর সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে 1896 সালে সুইজারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। যেহেতু সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন, তার জন্য তাকে কিন্তু সুইস বিজ্ঞানী বা সুইস সাইকোলজিস্ট বলা হয়। এবার এই প্রশ্নটা কেন, যে কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন? কারণ আমাদের ত্রিপুরা টেটে কিন্তু এখান থেকে প্রশ্ন দেওয়া হয়েছিল যে জ্যা পেঁয়াজে কত সালে জন্মগ্রহণ করেন সুইজারল্যান্ডে। তো তার জন্য এখানে এই সালটা ইম্পর্টেন্ট। তারপরে থার্ড যেটা, তিনি কিন্তু ছিলেন মূলত একজন জৈব বিশারদ। ওকে, ফোর্থ, দেখো ফোর্থ পয়েন্টটা কী লেখা আছে, সেটা হচ্ছে জেনেরিক এপিস্টেমোলজিস্ট। তিনি নিজেকে একজন জেনেরিক এপিস্টেমোলজিস্ট মনে করতেন। এবার এখান থেকে যেটা প্রশ্ন আসবে মনে তোমাদের, সেটা হচ্ছে জেনেরিক এপিস্টেমোলজিস্ট কাকে বলা হয় বা এর অর্থ কী। তো এর অর্থ হচ্ছে ব্যক্তির বিকাশের সঙ্গে প্রজ্ঞার বিকাশ, ঠিক আছে, ব্যক্তির বিকাশের সঙ্গে যখন প্রজ্ঞার বিকাশের সম্পর্ক, এইটা নিয়ে যারা অনুসন্ধান করেন বা এটা নিয়ে যারা কাজ করেন, রিসার্চ করেন, তাদেরকে কিন্তু বলা হয় জেনেরিক এপিস্টেমোলজিস্ট। ওকে, আর ইনার থিওরিটা কী নামে পপুলার, সেটা হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট, পরিষ্কার করে লেখা আছে। বা একে আরেকটা নামেও বলা হয়, সেটা হচ্ছে বৌদ্ধিক বিকাশ বা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। তাহলে কগনিটিভ ডেভেলপমেন্টের কিন্তু আরেকটা অর্থ আছে, আরেকটা মানে আছে, সেটা হচ্ছে বৌদ্ধিক বিকাশ বা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। গেল পরের পয়েন্ট, তিনি কিন্তু পুরোপুরি একজন নির্মিতিবাদী, মানে তিনি নির্মিতিবাদ আপাদ মস্তক, যাকে বলা হয় র্যাডিক্যাল মানে হচ্ছে মূলগতভাবে, তাহলে পুরোপুরি তিনি হচ্ছেন একজন নির্মিতিবাদী, অর্থাৎ র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। এবার এই কনস্ট্রাকটিভিস্ট যখন এলো, তাহলে আমাদের জানতে হবে এই কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ কী। নির্মিতিবাদ কী? তাহলে নির্মিতিবাদ হচ্ছে সেই জিনিসটা যখন শিক্ষার্থীরা বা শিশুরা নিজেরা নিজেদেরই বিচার বুদ্ধি এবং মননের ওপর ভিত্তি করে কোনো কিছু এই বিশ্বজগৎ সম্পর্কে জানতে পারে, কোনো বিষয় সম্পর্কে যখন জানতে পারে একটা বাচ্চা বা একটা শিশু বা একটা শিক্ষার্থী নিজে থেকে সক্রিয় হয়ে, তখন তাকে বলা হয় নির্মিতিবাদ। এখানে আমাদের জ্যা পেঁয়াজে বলেছেন যে নির্মিতিবাদী মানে নির্মিতিবাদ বলতে যেটা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় চলছে, একটা বাচ্চা অ্যাক্টিভভাবে পড়বে, নিজে থেকে শিখবে, নিজে থেকে উৎসাহ পাবে। তো এখানে জ্যা পেঁয়াজে 4টে পয়েন্ট বলেছেন যে একটা বাচ্চা যদি শেখে, সে কতগুলো পয়েন্ট নিয়ে শেখে, এই 4টে পয়েন্ট নিয়ে শেখে। একটা হচ্ছে সক্রিয় শিক্ষার্থী হতে হবে, ওই বাচ্চাটাকে নিজে থেকে অ্যাক্টিভ হতে হবে, শেখার জন্য তার ইচ্ছা থাকতে হবে। সেকেন্ড হচ্ছে মোটিভেশন থাকতে হবে, প্রেরণা। থার্ড হচ্ছে কনসেন্ট্রেশন, যে জিনিসটা নিয়ে শিখছে সেখানে কনসেন্ট্রেশন থাকতে হবে, মনোযোগ থাকতে হবে। এবং আরেকটা হচ্ছে ইন্টারেস্ট, আগ্রহ। তাহলে কী কী থাকছে? অ্যাক্টিভ লার্নিং করতে হবে, সক্রিয় হতে হবে, তার জন্য অ্যাক্টিভ লার্নিং জানতে হবে, মোটিভেশন জানতে হবে, প্রেরণা জানতে হবে, এবং কনসেন্ট্রেশন বা মনোযোগ থাকবে এবং ইন্টারেস্ট থাকবে সেই বিষয়ে। এই কয়েকটা জিনিস যদি একটা শিক্ষার্থীর মধ্যে থাকে, তাহলে কিন্তু সে নিজে থেকে জানছে এবং সে নির্মিতিবাদকে রিপ্রেজেন্ট করছে। এটা গেল নির্মিতিবাদ কাকে বলে সেই বিষয়, এবং এই 4টে পয়েন্ট যেটা জ্যা পেঁয়াজে বলেছেন। তারপর তাকে কি বলে ডাকা হয়? এক হচ্ছে তিনি ফাদার অফ চাইল্ড সাইকোলজি, মানে জ্যা পেঁয়াজিকে বলা হয় ফাদার অফ চাইল্ড সাইকোলজি। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে ফাদার অফ চাইল্ড সাইকোলজি কে, তাহলে আমরা বুঝতে পারছি তিনি হচ্ছেন জ্যা পেঁয়াজে। এটা আমি প্রথম যখন সিডিপি ক্লাস হয়, ফার্স্ট ক্লাসেই আমি বলেছিলাম ফাদার অফ চাইল্ড সাইকোলজির কথা। এছাড়াও তার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ফাদার অফ ডেভেলপমেন্টাল সাইকোলজি। তাহলে এই যে বিকাশের সাইকোলজির, বিকাশমূলক সাইকোলজির ফাদারও কাকে বলা হয়, সেটা হচ্ছে কিন্তু আমাদের জ্যা পেঁয়াজেকে, ফাদার অফ ডেভেলপমেন্টাল সাইকোলজি। তাহলে এই আরেকটা বিষয় আমরা জানতে পারলাম, কারণ এখান থেকেও ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। যেহেতু সিটেটের আদলে আমাদের পুরোপুরি ডাব্লিউবি টেট হয়, যেহেতু সিটেটে এই প্রশ্নগুলো আসে, আমাদের সম্ভাবনা আছে ডাব্লিউবি টেটে এই প্রশ্নগুলো আসার। তো যাই হোক, তারপরে পরের পয়েন্টে চলে যায়, সেটা হচ্ছে ফাদার অফ চাইল্ড সাইকোলজি বলে দিলাম, ফাদার অফ ডেভেলপমেন্টাল সাইকোলজি, এটা আমাদের হয়ে গেল।
তার লেখা কিছু বই আমাদের জানতে হবে। তার লেখা কিছু বইয়ের নাম আমি এখানে উল্লেখ করে দিয়েছি, যার মধ্যে প্রথমটা হচ্ছে দ্য সাইকোলজি অফ দ্য চাইল্ড, এটা একটা বইয়ের নাম। জেনেটিক এপিস্টেমোলজি, এটা হচ্ছে তার আরেকটা বই। অরিজিনস অফ ইন্টেলিজেন্স ইন চিলড্রেন, এটা আরেকটা বই। সাইকোলজি অফ ইন্টেলিজেন্স ইত্যাদি। তো এই 4টে বইয়ের নাম আমি এখানে উল্লেখ করেছি। এছাড়া প্রচুর বই তিনি লিখেছেন, তো এই কয়েকটা বইয়ের নাম মনে রাখলেই মোটামুটি হবে। এখনও পর্যন্ত বই থেকে প্রশ্ন আসেনি, কিন্তু জেনে রাখা ভালো। এবার তার কিছু কথা, যিনি তার এই প্রজ্ঞামূলক বিষয়ে যখন বলেছেন, প্রজ্ঞামূলক বিকাশ সম্পর্কে যখন বলেছেন, কয়েকটা ইংলিশ টার্মস উনি ইউজ করেছেন। সেটা হচ্ছে এক, লিটল সায়েন্টিস্ট। তিনি বাচ্চাদেরকে বলেছেন লিটল সায়েন্টিস্ট, যেখান থেকে প্রশ্ন আসে কে বাচ্চাদের লিটল সায়েন্টিস্ট বলেছেন, অবশ্যই উত্তর হবে জ্যা পিয়াজে। সেকেন্ড হচ্ছে অবজেক্ট পার্মানেন্স, ঠিক আছে, বস্তুর স্থায়িত্ব, এই কথাটাও তিনি উল্লেখ করেন তার যখন পর্বগুলো আমরা জানবো, প্রত্যেকটা ধাপ স্টেপগুলো যখন জানবো বিকাশের, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। ইগোসেন্ট্রিজম, আত্মকেন্দ্রিকতা, এছাড়া অ্যানিমিজম, এগুলো সম্পর্কে কিছু টার্মস আছে যেগুলো আমরা একটু পরে ক্লাসে পরিচিত হব। তো চলে যাচ্ছি নেক্সট পেজে। এবার নেক্সট পেজে যেটা আছে প্রথম জিনিস, সেটা হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান কী। যেহেতু আমাদের আজকের বিষয়টাই হচ্ছে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ, তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই প্রজ্ঞা কী বা জ্ঞান কী। প্রজ্ঞা বা জ্ঞান বলি, তা জ্ঞান আমরা জানি কোনো বিষয় সম্পর্কে জানাকেই বলা হয় জ্ঞান, ঠিক আছে। কোনো বিষয় সম্পর্কে তুমি জানছো, সেই বিষয় সম্পর্কে যখন তুমি কিছু জানলে, তার মানে তোমার সেই বিষয়ের প্রতি একটা জ্ঞান হলো। এবার প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞার ইংলিশ অর্থ হচ্ছে কগনিশন। কগনিশনের অর্থ কি? প্রসেস অফ নোয়িং। তাহলে প্রসেস অফ নোয়িংয়ের বাংলা যদি বলি, তাহলে জানার বিভিন্ন প্রক্রিয়া। তাহলে জানার যে বিভিন্ন প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে প্রজ্ঞা। তাহলে আমরা যে প্রতিনিয়ত কিছু না কিছু জানছি, কিছু না কিছু আত্মস্থ করছি নিজেদের মধ্যে জ্ঞানের মাধ্যমে, তাহলে সেই পুরো জিনিসটা কি বলছে? সেটাকে বলছে প্রসেস অফ নোয়িং বা প্রজ্ঞা। এবার এখানে পেঁয়াজে বলেছেন পয়েন্ট, সেটা হচ্ছে পেঁয়াজের মতে ব্যক্তি ও পরিবেশের মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়ার ফল হচ্ছে আমাদের এই প্রজ্ঞা এবং জ্ঞান। তাহলে এই জ্ঞান বা প্রজ্ঞা আমরা কীভাবে পাচ্ছি? না, ব্যক্তির সাথে পরিবেশের যে পারস্পরিক প্রতিক্রিয়া হচ্ছে, তার ফলে আমরা কিন্তু পাচ্ছি। তার মানে এর মধ্যে কি কি আছে এটা আমরা বলতে পারি, যা চিন্তন, যুক্তিকরণ, প্রত্যক্ষণ, সমস্যা সমাধান ইত্যাদির সমন্বয়। তার মানে প্রজ্ঞা হলো এই যে আমরা চিন্তা করছি, এই যে আমরা যুক্তি দিচ্ছি, প্রত্যক্ষণ করছি, বিভিন্ন সমস্যার সমাধান করছি, এগুলোর সমন্বয় হচ্ছে কিন্তু আমাদের প্রজ্ঞা বা জ্ঞান। এবার এক্সাম্পল হিসেবে আমি তোমাদের ঝালমুড়ি বলতে পারি। ঝালমুড়ি এর জন্যই বললাম, এটা বললে মানে এই কিছু কিছু উদাহরণ, এগুলো যদি মনে রাখা যায় তাহলে জিনিসটা ভালো করে বোঝা যায়। তাহলে প্রজ্ঞা, আরেকবার আমি রিপিট করছি, সেটা হচ্ছে প্রজ্ঞা মানে হচ্ছে জানার বিভিন্ন প্রক্রিয়া বা প্রসেস অফ নোয়িং, এটাকে আমরা বলছি প্রজ্ঞা। আর জ্ঞান মানে হচ্ছে যখন কোনো বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি, তখন সেই বিষয়ের সম্পর্কে জানাটাকে আমরা বলতে পারি জ্ঞান বা সেই বিষয়ের প্রতি জ্ঞান। এবার উদাহরণ হিসেবে কেন বললাম ঝালমুড়ি? এবার ঝালমুড়ি যখন আমরা বানাচ্ছি, সেখানে শুধু মুড়ি লাগে না, তার সাথে মশলা লাগে, বাদাম লাগে, চানাচুর লাগে, নারকেল লাগে, ছোলা লাগে, এরকম করে অনেক কিছুর কম্বিনেশন দিয়ে একটা জিনিস তৈরি হচ্ছে, এবং সেটাকে আমরা বলছি ঝালমুড়ি। ঠিক সেই রকমভাবে এই যে প্রজ্ঞা বা জ্ঞান, এটা কিন্তু অনেক কিছুর সমন্বয় হচ্ছে। কিসের সমন্বয় হচ্ছে সেটাই আমি এখানে তোমাদের জন্য উল্লেখ করেছি, সেটা হচ্ছে চিন্তন, যুক্তিকরণ, প্রত্যক্ষণ, সমস্যা সমাধান, এগুলোর সমন্বয়। তাহলে এক কথায় বলতে পারি, আমার ব্রেনে বা আমরা মনে মনে মানে মস্তিষ্ক দিয়ে যা যা কিছু আমরা জানছি, যা কিছু আমরা করছি, এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা এক কথায় বলতে পারি প্রজ্ঞা। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার করতে পেরেছো বিষয়টা। চলে যাচ্ছি পরের পেজে। এবার নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পেঁয়াজের তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। তো পেঁয়াজের যে এই তত্ত্বটা বা এই যে থিওরিটা, এই তত্ত্বের তো কিছু মৌলিক ধারণা আছে। কি আছে? বেসিক অ্যাজাম্পশন আছে দুটো, একটা হচ্ছে স্কিমা। এবার এখানে প্রশ্ন আসবে, স্যার স্কিমা কি? বলছি একটু পরেই তোমাদেরকে বলছি। তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে, সেটা হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশের স্তর। তাহলে এই বিকাশের কতগুলো স্তর আছে, তাহলে কতগুলো স্তর আছে, আর একদিকে আছে স্কিমা, এবং স্কিমার স্তরের সাথে কিভাবে লিঙ্ক আছে সেটাও আমরা একটু পরে জানতে পারবো। এবং তার জন্য সুবিধার জন্য আরেকবার আমি তোমাদের লিখে দিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজের থিওরিকে সাধারণত দুভাগে ভাগ করা যাচ্ছে, একটা প্রথম পর্ব দিয়ে, একটা দ্বিতীয় পর্ব দিয়ে। প্রথম পর্ব মানে কি? যেখানে শিশুরা কিভাবে তাদের পরিচিত বিশ্ব থেকে জ্ঞান নির্মাণ করে থাকে এটা আমরা জানছি, সেখানে অবশ্যই আমাদের প্রজ্ঞাকে লাগছে, সেখানে আমাদের স্কিমাকেও লাগছে। এবং দ্বিতীয় পর্ব হচ্ছে শিশুর প্রজ্ঞার বিকাশের 4টি স্তর বর্তমান আছে। এই প্রত্যেকটা স্তরে যখন বাচ্চারা এগোচ্ছে, প্রত্যেকটা স্তরে যখন বাচ্চারা যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে সে কিন্তু একটা মানুষে পরিণত হচ্ছে। তাহলে বলতে গেলে পেঁয়াজের থিওরিকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। প্রথম পর্বে হচ্ছে শিশুরা কিভাবে তাদের পরিচিত বিশ্ব থেকে জ্ঞান নির্মাণ করছে, আর দ্বিতীয় পর্ব হচ্ছে যখন শিশুরা তার এই 4টি স্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার যে প্রশ্নটা থেকে গেল সেটা হচ্ছে এই স্কিমা কি? চলে যাচ্ছি নেক্সট পেজে। স্কিমা হচ্ছে এমন একটা জিনিস
সেটা হচ্ছে কোনো একটা মুহূর্তের বা কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন মানেটা কি? মানেটার ব্যাপারে বলতে গেলে একটু জ্যা পিয়াজের কথায় আসা যাক। জ্যা পিয়াজে বলেন হচ্ছে মানুষের চিন্তনের প্রাথমিক উপকরণ হলো স্কিমা, এবং এই স্কিমা কথাটা কিন্তু ব্যাপকভাবে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন আমাদের পিঁয়াজে। মানে পিঁয়াজে কিন্তু সবচেয়ে বেশি এই স্কিমা বিষয়ে কি বা স্কিমার কথা, মানে স্কিমাকে উল্লেখ করা, স্কিমা 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 তার প্রত্যেকটা বক্তব্যে বা থিওরিতে স্কিমাকে বেশি করে উল্লেখ করেছেন কিন্তু আমাদের জ্যা পিঁয়াজে। এবার যেটা একটা ভুল হয় সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন যখন থাকে যে স্কিমা কে আবিষ্কার করেছে বা এর উদ্ভাবক কে বা প্রথম ধারণা কে দেয়, তখন আমরা অনেক সময় জ্যা পিঁয়াজে করে ফেলি। কিন্তু এই প্রশ্নটা করলে কিন্তু ভুল হবে, কারণ এটা কিন্তু আবিষ্কার করেছেন, দেখো এটার উদ্ভাবক হচ্ছে বা আবিষ্কারক বলতে পারো বা প্রথম ধারণা দেয় সেটা হচ্ছে আর্ট বার্টলেট, 1932 সালে দেন আর্ট বার্টলেট। ওকে, ইনি কিন্তু প্রথম ধারণা দেন স্কিমার, কিন্তু প্রচুরভাবে ব্যবহার করেছেন এই কথাটা, সেটা হচ্ছে আমাদের জ্যা পিয়াজে। এবং তার মতে মানুষের চিন্তনের প্রাথমিক উপকরণ হলো স্কিমা, অর্থাৎ মানুষ স্কিমা দিয়েই চিন্তা করে, কোনো কিছু বোঝার চেষ্টা করে। এবার স্কিমাটা কি আমরা আরেকবার জানি, সেটা হচ্ছে স্কিমা হচ্ছে কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। এটা তো আমরা সবাই জানি, এটা বইয়েও পড়েছি, বইয়েও এর চেয়ে ভালো আর সংজ্ঞা হয় না। কিন্তু এই কোনো এক মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন মানেটা কি আর একটু ডিটেলসে আমি তোমাদের বলছি। এই যেমন ধরো এখন একটা মুহূর্ত চলছে, পার্টিকুলার এই যে আমি তোমাদের সিডিপিতে পার্টিকুলার পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশটা পড়াচ্ছি এবং তোমরা শুনছো, তাহলে এই মুহূর্তে তোমরা কি করছো? অর্জিত তথ্যসমূহ কিসের উপর করছো? সেটা হচ্ছে পেঁয়াজকে নিয়ে করছো, পেঁয়াজের এই প্রজ্ঞামূলক বিকাশ নিয়ে করছো, এবং সেটার একটা একক সংগঠন তোমাদের সেলে মানে ব্রেনে মাথার মধ্যে কিন্তু সেভ হচ্ছে। কিভাবে হচ্ছে? এই একক সংগঠন একটা পার্টিকুলার পকেটের মতো একটা জায়গা ধরো, যেখানে শুধুমাত্র যখনই এই প্রজ্ঞামূলক বিকাশ বা যা পেঁয়াজে নিয়ে আলোচনা হবে তখন কিন্তু তোমরা সেইখান থেকে সেটা বলে দিতে পারবে, সেটা নিয়ে যে চিন্তা করছো, সেটা নিয়ে যে একটা তোমাদের ধারণা হচ্ছে। এরকম ব্রেনের মধ্যে তো বিভিন্ন বিভিন্ন এক একটা ধরো পকেটের মতো যদি আমি এঁকে দিই, তো এরকম বিভিন্ন বিভিন্ন কক্ষ আছে। পার্টিকুলার এই কক্ষে বা এই পকেটে তোমাদের কি হচ্ছে? তোমাদের সমস্ত সংগঠন করা হচ্ছে কিসের বিষয়ে? সেটা হচ্ছে পেঁয়াজের বিষয়, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের বিষয়। এগুলো তোমরা কিন্তু এখন তোমাদের মাথার মধ্যে ঢুকছে এই মুহূর্তে। তাহলে কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহ, এই যে আমি ইনফরমেশনগুলো তোমাদেরকে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরাও সেটা ক্যাপচার করে নিচ্ছ, নিজেদের মাথার মধ্যে রাখছো এবং এক একটা পকেটের মতো রাখছো। তাহলে বলা যেতে পারে পকেট অফ ইনফরমেশন। স্কিমা মানে হচ্ছে পকেট অফ ইনফরমেশন, অনেকগুলো তথ্য যেটা তুমি পকেটের মতো করে, পার্টিকুলার এখানে তোমার জ্যা পেঁয়াজের রিলেটেডই থাকবে, এখানে তোমার অন্য রিলেটেড কিছু থাকবে না। এই পকেটে ধরো তুমি হিস্ট্রি নিয়ে কিছু লিখলে, মানে কিছু ধারণা সেটা মাথার মধ্যে রাখলে। এই পকেটে ধরো তুমি ফিজিক্স নিয়ে কিছু করলে, এখানে ম্যাথ। এবার প্রত্যেকটা আলাদা আলাদা পকেটে কিন্তু পার্টিকুলার সেই বিষয়ের উপর ইনফরমেশন আমরা গ্যাদার করে রাখছি। তাহলে এটা গেল পকেট অফ ইনফরমেশন। কী কী বলা যাচ্ছে দেখো, নির্দিষ্ট বিষয়ের ইনফরমেশন, মানে তুমি কিন্তু এই পকেটে, মানে এই যেখানে জ্যা পেঁয়াজের স্কিমা রিলেটেড বা তার প্রজ্ঞামূলক বিকাশ সম্বন্ধে ধারণা রাখছো, এখানে নিশ্চয়ই তুমি ম্যাথস রাখবে না বা জিকে রাখবে না বা জিআই রাখবে না। তাহলে পার্টিকুলার কী হচ্ছে? নির্দিষ্ট বিষয়ে ইনফরমেশন রাখা যাচ্ছে এবং সেটার একটা মানসিক প্রতিচ্ছবি আমাদের কিন্তু মাথায় সেভ হয়ে যাচ্ছে। কীরকম? এই যেমন ধরো আমি পড়াচ্ছি বা এর আগে তোমরা যখন পড়েছো এই বিষয়টা সম্পর্কে, স্কিমা সম্পর্কে, তোমাদের একটা ধারণা হয়েছিল। আজকে ক্লাসগুলো শোনার পর আরেকটু ভালোভাবে ধারণাটা হচ্ছে এবং এটার একটা মানসিক প্রতিচ্ছবি কিন্তু তোমাদের মাথায় সেভ হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে বলা হচ্ছে স্কিমা। তাহলে স্কিমা মানে কি? আশা করি তোমরা পুরোপুরিভাবে ক্লিয়ার হতে পেরেছো। আর এই স্কিমা কিন্তু চেঞ্জেবল, স্কিমা কিন্তু চেঞ্জ হচ্ছে, একরকম থাকে না। এটারও উদাহরণ দিচ্ছি। যখন তোমরা বইয়ে পড়েছো, সবাই বইটা পড়েছো আমি জানি, তো বইয়ে যখন তোমরা পড়েছো একটা ধারণা হয়েছে, তারপর তোমরা ক্লাস করেছো একটা ধারণা হয়েছে, আজকে ভিডিও থেকে তোমরা ক্লাস করছো বা পরে আবার যখন মনে হবে এই ভিডিওটা দেখবে এবং ক্লাস করবে, বা আবার তোমরা অন্যান্য বই থেকে বা অন্যান্য সোর্স থেকে তোমরা এই ব্যাপারটা যখন জানবে, তো কি হচ্ছে? তোমাদের স্কিমাটা কিন্তু সম্প্রসারণ হচ্ছে, তোমাদের স্কিমাটা এক থাকছে না। প্রথমে হয়তো একটু ভুল জেনেছিলে, পরে ঠিক হয়ে গেল, যখন ঠিক হলো ওটাকে আরও ঠিক করার জন্য বারবার তোমরা কিন্তু ওই বিষয়টা নিয়ে যখন স্কিমাটাকে সম্প্রসারণ করছো বা মনে হচ্ছে যে কিছু ভুল ছিল সেটাকে কেটে বাদ দিয়ে মডিফাই করে নতুন করে স্কিমা করছো, তাহলে এই স্কিমাটা কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে স্কিমা কিন্তু চেঞ্জেবল। আর অবশ্যই স্কিমা কে করেছিলেন? স্কিমার ধারণা দিয়েছিলেন আর্ট বার্টলেট, 1932। এখানেও কিন্তু এই সালটা খুব ইম্পর্টেন্ট। চলে যাচ্ছি নেক্সট পেজে। দেখো এখানে স্টার্ট দিয়ে আমি তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি, প্লাস আমি আগেও বলে দিলাম, সেটা হচ্ছে নতুন নতুন তথ্য আয়ত্ত হওয়ার ফলে স্কিমা কী করে হয়? সম্প্রসারিত হতে থাকে। তাহলে স্কিমা বাড়ে, সম্প্রসারিত হয়। ওকে, এবার এই স্কিমার যে সম্প্রসারণ, এটা দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অভিযোজন, যেটার ইংলিশ হচ্ছে অ্যাডাপ্টেশন, আর আরেকটা হচ্ছে সাংগঠনিকীকরণ, যার অর্থ হচ্ছে অর্গানাইজেশন। তা আমাদের কিন্তু ইংলিশ টার্মগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে তাহলে কি, স্কিমা দুই রকমভাবে হচ্ছে,
সম্প্রসারণ, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, আর একটা হচ্ছে অর্গানাইজেশন। এই দুই রকমভাবে। এবারে অ্যাডাপ্টেশন যেটা আছে, এই অ্যাডাপ্টেশন কিন্তু আরও দু রকমভাবে ঘটে। কী কী? একটা হচ্ছে আত্মীকরণ, একটা হচ্ছে সহযোজন। যার ইংলিশ টার্মগুলো আমাদের মাথায় রাখতে হবে বেশি, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। তাহলে একটা হচ্ছে অ্যাসিমিলেশন, একটা হচ্ছে অ্যাকোমোডেশন। এবারে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন কী সেটা একটু আমরা জানবো। যখন পূর্ব জ্ঞান বা স্কিমা অপরিবর্তিত করে নতুন কোনো তথ্য অ্যাড করা হচ্ছে, বা সিম্পল যদি বলা হয় অ্যাডিশন করা হচ্ছে, তখন সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। মানে পূর্বে একটা জ্ঞান আছে, সরি আমার ফোন চলে এলো, আমি একটু হোল্ড করো। যাই হোক, মাঝে একটা ফোন চলে এসেছিলো, তো আবার ক্লাসে ব্যাক করছি। তো হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে হচ্ছে যখন পূর্ব জ্ঞান বা স্কিমা অপরিবর্তিত করে বা অপরিবর্তন করে নতুন তথ্য অ্যাড করছি, নতুন কিছু আমরা যখন ওই স্কিমার মধ্যে রাখছি, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। আর অ্যাকোমোডেশন মানে হচ্ছে যখন পূর্ব জ্ঞান পরিবর্তন করে বা সেটাকে আমরা চেঞ্জ করছি বা মডিফাই করছি এবং তারপর অ্যাড করছি, তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকোমোডেশন বা সহযোজন। এবার এই আত্মীকরণ আর সহযোজনের একটা ভালো এক্সাম্পল দিতে আমি দেখো পকেটে টাকা এইভাবে উদাহরণ দিচ্ছি। ধরো তোমার একটা পকেট আছে, যেহেতু আমি আগে বললাম আমাদের ব্রেনের মধ্যে তো এরকম একটা ছোটো ছোটো সেল থাকে, সেলের মধ্যে মানে পকেট হিসাবে যদি করি তাহলে পকেট অফ ইনফরমেশন, স্কিমা মানে কি? পকেট অফ ইনফরমেশন। তাহলে এটা ধরো আমাদের একটা পকেট। এবার এখানে আমরা কি শুধুমাত্র এখন আজকে যেহেতু আমরা স্কিমা নিয়ে আলোচনা করছি, জ্যাপিয়াজে নিয়ে আলোচনা করছি, প্রজ্ঞামূলক বিকাশ মানে কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করছি, তো এই পকেটে শুধুমাত্র এটাই যাচ্ছে, কারণ পার্টিকুলার নির্দিষ্ট থাকে বিষয়। এবার উদাহরণ হিসেবে দিচ্ছি, ধরো এই একটা পকেট এবং এর মধ্যে আমি টাকা রাখছি 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, এই করে করে কিন্তু আমি 500 টাকা অবধি রাখতে পারি, হায়েস্ট 500 টাকা অবধি রাখতে পারি। তো 500 টাকা আমি রাখছি খুচরো করে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা করতে করতে। এবার এই পকেটের তো একটা লিমিটেশন আছে, একটা লিমিট আছে তো পকেটটার, তার বেশি তো আর টাকা রাখতে পারবে না, পকেটটা তো ছিঁড়ে যাবে। তো এই করে রাখতে 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 যতক্ষণ অবধি আঁটলো, কোনো কিছু চেঞ্জ না করে যতক্ষণ অবধি আঁটলো, ততক্ষণ হলো কি? অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে হচ্ছে যতক্ষণ সেটাকে পরিবর্তন করা হলো না, যতগুলো টাকা আঁটলো, 500 টাকা অবধি হায়েস্ট আঁটলো, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। যখন চেঞ্জ করলাম না, ঠিক আছে, এবার যখনই এটা বেড়ে যাচ্ছে 700-800 হয়ে যাবে, তখন কিন্তু আর এই পকেটের মধ্যে থাকবে না, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। তাহলে যতক্ষণ অবধি এরকম খুচরো 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 আঁটলো, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন, কোনো কিছু চেঞ্জ করতে হলো না। কিন্তু যখনই আমি চেঞ্জ করলাম বা কোনো কিছু মডিফাই করছি, কীরকম? এই পকেটটা খুবই ছোটো, পকেটের মধ্যে খুচরো আঁটবে না, তখন আমি কী করলাম? প্রত্যেকটাই 10 টাকা 5 টাকা যেটা ছিল, এটাকে চেঞ্জ করে আমি বড় একটা 500 টাকার নোট করে নিলাম। এবার একটা 500 টাকার নোট করে যখন আমি এখানে রাখছি, আরামসে এই পকেটের মধ্যে থেকে যাচ্ছে। কিন্তু এই যে আগের যে খুচরোগুলো ছিল, 5 টাকা 10 টাকার যে খুচরো ছিল, সেগুলো কী হলো? সেগুলোকে আমি চেঞ্জ করে দিলাম, নিয়ে একটা পার্টিকুলার নোট নিলাম। তাহলে এই একটা নোট 500 টাকার খুচরো দিয়ে যা ভ্যালু, এটারও তাই ভ্যালু, কিন্তু এই 500 টাকার নোটটাকে আমি কী করলাম? চেঞ্জ করলাম, মানে অতগুলো নোটকে চেঞ্জ করে একটা সিঙ্গেল নোট করলাম এবং সেটা এই পকেটের মধ্যে এঁটে গেল। তাহলে আগের স্কিমাগুলোকে কী করলাম? চেঞ্জ করলাম, একটু মডিফাই করলাম, তারপরে আমরা অ্যাড করছি এই পকেটে, তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকোমোডেশন। তাহলে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনে আশা করি আর কোনো তোমাদের প্রবলেম হবে না। অ্যাসিমিলেশন মানে হচ্ছে যখন মিল থাকছে একই রকম, তখন হয়ে যাচ্ছে অ্যাসিমিলেশন। আর অ্যাকোমোডেশন মানে হচ্ছে যখন আমরা সেটাকে চেঞ্জ করে ঢোকাচ্ছি, মানে যে চেঞ্জ করে অ্যাড করছি আমাদের পকেট অফ ইনফরমেশন অর্থাৎ স্কিমায়, তখন হয়ে যাচ্ছে অ্যাকোমোডেশন। ওকে, চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে দেখো, এই যে অ্যাডাপ্টেশনের মধ্যে তো অ্যাসিমিলেশন আর তোমার অ্যাকোমোডেশন পড়ছে, তাহলে এই অ্যাডাপ্টেশন বা এই অভিযোজনের একটা চক্র আছে। চক্রটা কীরকম হয় সেটা আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি। তাহলে যখন পূর্বের স্কিমা আর বর্তমান স্কিমা এই দুটোর মধ্যে লিঙ্ক রাখা হচ্ছে, মানে ঠিকঠাক কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না, যখন চেঞ্জ হচ্ছে না, এটা দুটোর মধ্যে যখন একটা লিঙ্ক থাকছে, তখন আমাদের মধ্যে কি একটা ভারসাম্য কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে। কিন্তু যখন নতুন সিচুয়েশন আসছে, নতুন ঘটনা, নিউ সিচুয়েশন যখন আসছে, তখন কিন্তু এই ভারসাম্য, আগের ভারসাম্য থাকছে না, তখন কি হচ্ছে? ডিসইকুইলিব্রিয়াম হচ্ছে। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, এই টার্মসগুলো জানতে হবে। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, আর ডিসইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্যহীনতা। কীরকম হচ্ছে? এটার একটা এক্সাম্পল দিচ্ছি, একটা কমন এক্সাম্পল আছে, যে একটা বাচ্চা মেয়ে, সে সবে সবে জানতে শিখেছে বেড়াল কী জিনিস সেটা শিখেছে। বাড়িতে বেড়াল এসছে, ও মাকে জিজ্ঞাসা করলো, মা এটা কি? মা বললো এটা বেড়াল। তো ও যখন একটা বাচ্চারা কী করে, বাচ্চারা কিন্তু বাচ্চাদের মতো করে মাথার মধ্যে সেভ করে নেয়, ঠিক আছে, মস্তিষ্কে ওরা যেটা সেভ করে সেটা কিন্তু ওরা নিজেদের মতো করে সেভ করে নেয়। এবার ওরা বাচ্চাটা সেভ করলো সাদা রঙের একটা জিনিস হয়, 4টে পা থাকে, ল্যাজ থাকে, এটাই হলো বেড়াল। ও সেভ করে নিল এইভাবে, তার স্কিমা সেভ করলো বেড়ালকে এইভাবে, যে বেড়াল মানে হচ্ছে সাদা হবে, 4টে পা হবে, একটা ল্যাজ থাকবে, ব্যাস এটাই হলো বেড়াল। এবার এ যখন
পাশের বাড়িতে গেছে একজনের বাড়িতে, এবং তার বাড়িতে একটা সাদা কুকুর আছে, টমিগুলো হয় না অনেকটা ছোটো ছোটো বেড়ালের সাইজেরই হয়, সেরকম টমি একটা কুকুর সে আছে। ও ঘরে ঢুকে ঢুকে বললো, মা মা বাবা বাবা দেখো আরেকটা বড় বেড়াল। তখন বাবা মা বলছে, আরে বড় বেড়াল নয়, এটা তো কুকুর, এটা পুরোপুরি আলাদা একটা জিনিস। এই জিনিসটা যখন বললো, বাচ্চাটা তখন একটু ভড়কে যাবে, কারণ বাচ্চাকে যেটা শেখানো হবে বাচ্চাটা সেটাই শিখবে। এটা বাচ্চাকে যদি বলা হয় যে বালিশকে চাদর আর চাদরকে বালিশ, বাচ্চাটা সেটাই বিশ্বাস করবে এবং সেটাই কিন্তু শিখে নেবে, কারণ তাদের মধ্যে এত ক্রিটিক্যাল থিঙ্কিং তখন আসে না। তাহলে সেমভাবে বাচ্চাটাকে যেহেতু বেড়াল বড় হয়েছিল, বেড়াল এরকম দেখতে ও মনে মনে ভেবে নিয়েছিল, তারপর দেখলো ওই রকমই দেখতে কিন্তু কুকুর, কী করে হলো? তখন ওই যে নতুন একটা ঘটনার সাথে ও সম্মুখীন হলো, তখন ওর মাথার মধ্যে কিন্তু একটা ভারসাম্যহীনতা, মানে ডিসইকুইলিব্রিয়াম কাজ করতে শুরু করে দেবে। ও মনে মনে কিন্তু ভাবতে শুরু করে দেবে যে কী হলো ব্যাপারটা, আগের সাথে কিন্তু আর মিল করতে পারছে না, কোনো রকম লিঙ্ক লাগাতে পারছে না। যে আগে তো এরকম সেম সাদা রঙের 4টে পাওয়ালা ল্যাজওয়ালা একটা প্রাণী দেখলাম যেটাকে বললো মা বেড়াল, এবং আজকে এসে ওই রকমই জিনিস কিন্তু মা বলছে এটা কুকুর। তখন ওর মধ্যে একটা ভারসাম্যহীনতা হবে, কিন্তু ও স্কিমা তখন ও কী করবে, সম্প্রসারণ করবে, ও কিন্তু ভাবতে লাগবে যে কী করা যায়, মানে কী ব্যাপারটা কী। তখন ও ভালো করে অবজার্ভ করবে এবং ও নিজে ভালো করে চিন্তা করবে, আচ্ছা বেড়ালের এইটা থাকে, আচ্ছা বেড়াল মিয়াও মিয়াও করে, কুকুর ঘেউ ঘেউ করে, কুকুরের মুখটা এরকম হয়, এই করে করে কিন্তু ও নিজের মতো করে একটা নতুন স্কিমা বানাবে এবং সেটাকে সম্প্রসারণ করে ওই যে পার্টিকুলার ইনফরমেশন যেটা আছে ওই পকেটের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা জিনিস ও অ্যাড করতে লাগবে। তাহলে আস্তে আস্তে কী হলো, অ্যাসিমিলেশন, তারপরে ইকুইলিব্রিয়াম থাকবে, তারপর নিউ সিচুয়েশন আসলো, সেটা নিয়ে ডিসইকুইলিব্রিয়াম হলো, তারপরে কী হলো, সহযোজন বা অ্যাকোমোডেশন। এইভাবে কিন্তু ওর পার্টিকুলার ওর প্রসেসটা কিন্তু কমপ্লিট হলো এবং ও একটা চক্রের আকারে ওর এই ঘটনাগুলো কিন্তু একটা চক্রের আকারে ওর মাথার মধ্যে কাজ করলো। তার জন্য এটা কি হচ্ছে, অ্যাডাপ্টেশন সার্কেল। তাই এই অ্যাডাপ্টেশন সার্কেল কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে হয়। আমরা যে কোনো জিনিস যখন সম্প্রসারণ করি, আগে আমরা চেষ্টা করি মিল করার মতো, মানে ওই টাকার উদাহরণ যেমন দিলাম, যতটা পকেটে আঁটছে চেষ্টা করি, তারপর যখন দেখছি যে না পকেটে আঁটছে না, তখন কী হবে, আমাদেরকে ওটাকে মডিফাই করতে হবে। আর মডিফাই তখনই হবে যখন নতুন সিচুয়েশান আসবে, তার আগে কিন্তু হবে না। মানে সিচুয়েশান আসতে হবে নতুন, যেটা তাকে ভাবাবে এবং ভাবানোর পর তাকে নতুন নতুন কিছু ইনফরমেশন নিয়ে জিনিসটাকে মডিফাই করে ওর স্কিমার মধ্যে অ্যাড করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অভিযোজন চক্র। আর এই যে এক্সাম্পলটা তোমাদের দিলাম কুকুর বেড়াল, এটাও বইয়ে আছে, এটা খুব কমন একটা এক্সাম্পল। তো এটাই তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকবার রিপিট করলাম। তো আশা করি অভিযোজন চক্রটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার চলে যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে যেটা আছে সেটা হচ্ছে সাংগঠনিকীকরণ কাকে বলা হয় বা অর্গানাইজেশনটা কী। যখন স্কিমা সংগঠিত হয়ে আরও জটিল চিন্তামূলক কাজ করতে সক্ষম হয় তাকে সাংগঠনিকরণ বা অর্গানাইজেশন বলে। কি করছে, যখন স্কিমা সংগঠিত হয়ে কাজ করছে মানে অর্গানাইজড ওয়েতে কাজ করছে, কী কাজ করছে, আরও জটিল করছে, আরও চিন্তামূলক কাজ করছে এবং সেটা করতে সে সক্ষম হচ্ছে। ধরো একাধিক কাজ যখন আমরা করি বা একাধিক স্কিল যখন আমরা করি, মাল্টিটাস্কিং স্কিলস যখন আমরা করি, কাজ করছি, সেটা কিন্তু আমাদের কিসের মাধ্যমে হচ্ছে, সেটা কিন্তু আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে হচ্ছে। যে দুটো প্রথমে ভাগ আমরা দেখেছিলাম স্কিমার, সেটার মধ্যেই কিন্তু কাজ হচ্ছে। কীরকম কাজ দেখো, উদাহরণ দিয়েছি ইউটিউব স্টাডি। এই যেমন ধরো আমারই উদাহরণ আমি তোমাদের দিচ্ছি যে আমার এখন স্কিমা কী কাজ করছে। এক তো আমি তোমাদেরকে পড়ানোর বিষয়ে চেষ্টা করছি এবং এই বিষয়টা তোমাদেরকে যতটা পারা যায় ইনফরমেটিভ ওয়েতে জানাচ্ছি। সেখানে আমার মাথার মধ্যে এখন পেঁয়াজে ঘুরছে, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের বিভিন্ন স্তরগুলো আছে। তাছাড়া আরও নির্মিতিবাদ নিয়ে একটু আগে তোমাদের জানালাম। এখন পার্টিকুলার এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে বলছি, প্লাস আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে, কোনো কিছু লিখছি, মাঝখানে একটা ফোন চলে এলো, ফোনটা অ্যাটেন্ড করলাম, আমাকে মনিটর খেয়াল রাখতে হচ্ছে এবং সঙ্গে এডিট করতে হচ্ছে। যে এতগুলো কাজ আমি করছি, এটা কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের অর্গানাইজেশন ওয়েতে, মানে সাংগঠনিকরণের জন্যই কিন্তু এটা হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে এত যে জিনিসটা আমি করতে পারছি, এটার কারণ কিন্তু এই অর্গানাইজেশন। তাহলে যে ভাগটা প্রথমেই আমরা দেখেছিলাম, যে ভাগটা আমরা পেয়েছিলাম, যে স্কিমা যে সম্প্রসারণ হচ্ছে দুটো ওয়েতে, একটা হচ্ছে অ্যাডাপ্টেশন, যেটার ভাগগুলো দুটো হয়ে গেল। একটা হচ্ছে যদি সব কিছু মিল থাকে, কোনো কিছু যদি চেঞ্জ না করতে হয়, প্রথম পূর্ব স্কিমা এবং বর্তমান স্কিমার মধ্যে যদি লিঙ্ক থাকে, ভারসাম্য থাকে, তাহলে আত্মীকরণ হবে। আর যদি ভারসাম্যহীনতা আসে এবং সেটাকে যদি মডিফাই করতে হয় বা কোনোরকমভাবে যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমরা কী করছি, অ্যাকোমোডেশন করছি। আর সেকেন্ড যেটা আছে, এটা অভিযোজনের মধ্যে গেল। আর আরেকটা যে ওয়ে আছে সেটা হচ্ছে সাংগঠনিকরণ। অর্থাৎ সাংগঠনিকরণ হচ্ছে মানে কি, যখন আমরা কোনো কিছু অর্গানাইজড ওয়েতে চিন্তা করছি এবং সেই কাজটা করতে সক্ষম হচ্ছি, সেটাকে আমরা বলবো অর্গানাইজেশন। যার উদাহরণ দিলাম আমি তোমাদেরকে, এই যে ইউটিউবে তোমাদেরকে একটা জিনিস পড়ানোর চেষ্টা করছি, সেই জিনিসটা যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি এবং তার সাথে সাথে আমাকে নিজেকে অনেকগুলো কাজ করতে হচ্ছে, এটাই হলো তার একটা পারফেক্ট উদাহরণ।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছি নেক্সট পেজে, প্রজ্ঞামূলক বিকাশের স্তর। এবারে এই যে আমাদের আজকের মেন যে চ্যাপ্টার যেটা ছিল, মানে আজকের বিষয় যেটা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ, তো এই বিকাশের স্তরকে আমি আগেই বললাম প্রথম এবং দ্বিতীয় দুটো পর্বে ভাগ করেছে, এবং এই দ্বিতীয় পর্বে আছে প্রজ্ঞামূলক বিকাশের স্তর, এবং এই স্তরটাকে জ্যা পেঁয়াজে 4টি ভাগে ভাগ করেছেন, 4টি ভাগে। প্রথমটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, যেটার টাইম হচ্ছে 0 থেকে 2 বছর, মানে জন্ম থেকে 2 বছর বা 24 মাস আমরা বলতে পারি। তারপর সেকেন্ড হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, যেটা হচ্ছে 2 থেকে 7 বছর। তারপরে হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11, এবং 4 হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ 11 থেকে 15। তো আমরা যখন প্রথম থেকে বৃদ্ধি ও বিকাশের দেখেছিলাম তখন আমাদের স্টেজগুলো কিন্তু সেম ছিল। একটা জিনিস মনে করো, তখন ছিল 0 to 2, তারপর 2 to 6, 6 to 11 এবং 11 to 18, এটা ছিল। এখানে আমাদের শুধু থাকবে লাস্ট, মাথায় রাখবে 11 থেকে 15 থাকবে, কারণ 15 বছর অবধি, 0 থেকে 15 বছর অবধি কিন্তু প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলো কমপ্লিট হয়ে যায় জ্যা পেঁয়াজের মতে। এটা আমাদের মাথায় রাখতে হবে। বাকি যেগুলো আছে দেখো, 0 থেকে 2, ঠিক আছে, এটা মিল আছে। তারপরে আছে 2 থেকে 6 এর বদলে 7 হবে, জাস্ট বিজোড় হয়ে যাবে। 7 থেকে 11, 6 থেকে 11 আছে, 7 থেকে 11 হয়ে যাবে, এবং তারপরে হচ্ছে 11 থেকে 15। তো এই হচ্ছে বয়সের ভাগ, সময়ের ভাগ। আর এই হচ্ছে আমাদের ইংলিশ টার্মগুলো। সেন্সারি মোটর স্টেজ মানে হচ্ছে সংবেদন চালকমূলক স্তর, তারপর হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর। দেখো সক্রিয় ব্যাপারটা এর মধ্যে আছে। এই অপারেশন মানে হচ্ছে সক্রিয়ভাবে মেন্টাল প্রসেস। পরবর্তী আমি পয়েন্টে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। যারা যারা অবশ্যই এই ভিডিওটা পজ করে স্ক্রিনশট নাও বা তোমাদের খাতায় টুকে নিতে পারো এই প্রত্যেকটা পয়েন্ট, তাদের সুবিধার জন্য কিন্তু আমি স্টার্ট দিয়ে লিখে দিয়েছি, সেটা পরবর্তীতে তোমরা পেয়ে যাবে। আরেকবার আমি বলে দিচ্ছি, এই অপারেশনাল ব্যাপারটা হচ্ছে কিন্তু পুরোটাই মেন্টাল প্রসেস, যেটা হচ্ছে অ্যাক্টিভিটির মাধ্যমে করা হয়। তাহলে প্রি অপারেশনাল স্টেজ মানে হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর। দেখো সক্রিয় ব্যাপারটা আছে, তার মানে একটা স্টুডেন্টকে বা একটা শিক্ষার্থীকে কিন্তু অ্যাক্টিভ লার্নিংটা করতে হবে, নিজে থেকে সক্রিয়ভাবে তাদেরকে লার্নিং করতে হবে, নইলে কিন্তু নির্মিতিবাদ জিনিসটা ঘটবে না। আর আমাদের কী ছিল, জ্যা পেঁয়াজে ছিল কিন্তু পুরোপুরিভাবে নির্মিতিবাদী। ওকে, তো এখানে আরেকটা কথা বলে দিই, এই নির্মিতিবাদে যখন কথা আমি তোমাদের বলেছিলাম, এই ভাইগটস্কি আছে তার মধ্যে, ভাইগটস্কি, যেটা আমরা দুদিন পরই তার বিষয়ে জানবো যখন পড়বো। ভাইগটস্কি আছে, তারপরে ব্রুনার আছে, ভিকো আছে, ডিউই আছে, এবং এছাড়াও আছে হারেসল আছে, নোভার্ক আছে। তো এই কয়েকটা নামই তোমাদের বলে দিলাম, তোমরা চাইলে মাথায় রাখতে পারো বা কোথাও টুকেও রাখতে পারো। এরা হচ্ছেন কিন্তু অন্যতম নির্মিতিবাদের সমর্থক, আর নির্মিতিবাদের অন্যতম নাম কিন্তু আমাদের জ্যা পেঁয়াজে অবভিয়াসলি। ঠিক আছে, তো এবার চলে যাচ্ছি, সেটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ, এবং তারপর লাস্ট হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। তো এগুলোর প্রত্যেকটার বাংলা মানে আমরা দেখব, সেটা লেখা আছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু এই ইংলিশ টার্মগুলো বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু প্রশ্ন এই ইংলিশ টার্ম থেকেই দিয়ে দেয়। ফর্মাল সেটা বাংলায় লিখে দিল, বা প্রি অপারেশনাল স্টেজটা লিখে দিল, সেন্সারি বাংলায় লিখে দিল, ধরো এরকম করে সেন্সারি মোটর স্টেজ। যেহেতু এইভাবে লিখে দেওয়ার সম্ভাবনা আছে বা এইভাবে লিখে দেয়, তার জন্য কিন্তু আমাদের ইংলিশ টার্মগুলো মাথায় রাখতে হবে। তো যাই হোক, পরের পেজে যাচ্ছি। তো এই পরের পেজে যাওয়ার আগে যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম, সেই পয়েন্টগুলো এখানে আবার ভালোভাবে লেখা আছে। প্রতিটি স্তর তার পূর্ববর্তী স্তরের উপর ভিত্তি করে বিকশিত হয়। তার মানে কি, প্রথমে যেটা আছে, যেমন ধরো সেন্সারি মোটর স্টেজ, সেটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, তারপরে কংক্রিট অপারেশনাল স্টেজ, তারপর ফর্মাল অপারেশনাল স্টেজ। তা এই যে প্রত্যেকটা স্টেজ, যেমন ফর্মাল অপারেশন স্টেজ, এটা কিন্তু কংক্রিট অপারেশনালের উপর ডিপেন্ড করছে, কনক্রিট অপারেশনাল প্রি অপারেশনালের উপর ডিপেন্ড করছে, প্রি অপারেশনাল সেন্সারি মোটর স্টেজের উপর ডিপেন্ড করছে। তার মানে আগের যে স্টেজগুলো তার উপর কিন্তু ভিত্তি করে গড়ে উঠছে, বিকশিত হচ্ছে। তাছাড়া কি 4টি স্তরের ক্রমবিন্যাস সর্বদা একই থাকে, মানে কখনোই সেন্সারি মোটর স্টেজ তারপরে কনক্রিট অপারেশনাল স্টেজ হবে না, হতে পারে না। প্রি অপারেশনাল স্টেজ না হয়ে ফর্মাল অপারেশনাল স্টেজ হতে পারে না, মানে প্রত্যেকটা আগে সেন্সারি হবে, তারপরে প্রি হবে, তারপরে কংক্রিট হবে, তারপরে ফর্মাল হবে। তো প্রত্যেকটা এই নির্দিষ্ট ক্রম মেনে চলবে, আর কখনো কেউ একে অপরকে অতিক্রম করবে না, যেটা আমি বলে দিলাম। এবং তার সাথে আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে অপারেশন মানে হচ্ছে মেন্টাল প্রসেস, এবং অ্যাক্টিভ মেন্টাল প্রসেস মানে সক্রিয়ভাবে হয় যে মানসিক মানে প্রক্রিয়া, সেটাকে আমরা কিন্তু বলছি অপারেশন এখানে। তারপর প্রজ্ঞামূলক বিকাশের সময়কাল আমাদের জ্যা পেঁয়াজে বলেছেন, সেটা হচ্ছে 0 থেকে 15 বছর। তার জন্য আমাদের লাস্ট যে এজটা আছে সেটা হচ্ছে 11 থেকে 15, এবং সবচেয়ে বড় যে সময়টা আছে সেটা কিন্তু আমাদের প্রি অপারেশনাল স্টেজ। দেখো 2 থেকে 7, এটার টাইমিং কিন্তু সবচেয়ে বেশি।
তো এই গেল আমাদের বিষয়। আর এখানে একটা জিনিস বলে দিই, এটা কিন্তু অনেক সময় অনেক বইয়ে আছে যে এখানে 0 থেকে 18 করে দেওয়া আছে লাস্ট স্টেজটাতে কিন্তু এই 11 থেকে 18 করে দেওয়া আছে, সেটা কিন্তু একটু ঠিক করে নিতে হবে, কারণ এটা কিন্তু 15 বছর হবে, 11 থেকে 15 বছর, কারণ এনসিইআরটির বই কিন্তু 15 লেখা আছে। তো তারপরে যাচ্ছে আমাদের নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পিঁয়াজে এবং ইনহেল্ডারের মতে কিন্তু ব্যক্তির প্রজ্ঞামূলক ক্রমবিকাশের বিভিন্ন স্তরে যে 4টি প্রক্রিয়া প্রভাব বিস্তার করে সেগুলো হচ্ছে পরিণমন আমরা আগের চ্যাপ্টারেই যখন পড়েছি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে অভিজ্ঞতা, সামাজিক মিথস্ক্রিয়া এবং ভারসাম্য। তাহলে পরিণমনটা আসছে আমাদের হেরিডিটি বা জিনগত, মানে বংশধারাগতভাবে আমরা পরিণমনটা পাচ্ছি, ম্যাচুরেশন। তারপরে অভিজ্ঞতা, যেটা আমরা পরিবেশ থেকে পাচ্ছি, বিভিন্ন পরিবেশ থেকে অভিজ্ঞতার মাধ্যমে আমরা বড় হচ্ছি। সামাজিক মিথস্ক্রিয়া, যেটা সমাজ থেকে পাচ্ছি, বিভিন্ন মানুষের কাছ থেকে পাচ্ছি, একে অপরের কাছ থেকে, অন্যদের কাছ থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা সেটা পাচ্ছি। এবং ভারসাম্য হচ্ছে যেটা আমি স্কিমার মাধ্যমে ওই যে ইকুইলিব্রিয়াম ব্যাপারটা আসছে, এবং এটার মাধ্যমে এই ভারসাম্যের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু পিঁয়াজে বলেছেন নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণের কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন, আত্মনিয়ন্ত্রণ। কারণ আমরা যখন কোনো কিছু করি এবং তারপরে কিন্তু আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে নিজেকে আমরা প্রকাশ করি, তাহলে এই ভারসাম্যটা আছে বলেই কিন্তু সেটা আমরা করতে পারছি, এবং এই ভারসাম্যর মাধ্যমেই কিন্তু আমরা কোনো কিছু নতুন করে স্কিমার মধ্যে অ্যাডও করতে পারছি। তাহলে এটা দুটো পয়েন্টই আমরা কিন্তু মাথায় রাখবো। তারপর চলে যাচ্ছে কি পেঁয়াজের তত্ত্বে যে বিষয়ের উপর নির্ভরশীল, যে বিষয়ের উপর নির্ভরশীল, এই যে আমাদের যে তত্ত্বটা আমরা পড়ছি এটা কিছু কিছু বিষয়ের উপর নির্ভরশীল আছে, সেগুলো হচ্ছে ভাষার উপর। এখানে কিন্তু ভাষা বলতে মেনলি সিম্বলিক ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে, চিহ্ন, প্রতীকী চিহ্ন। তারপর ধারণা গঠনের উপর, আমরা যে ধারণা করছি, এই যে বিষয়টা একটা পড়ছি, এটাও তো একটা পার্টিকুলার ধারণা আমাদের প্রত্যেকের মাথার মধ্যে হচ্ছে, তাহলে একটা ধারণা গঠনের উপর হচ্ছে। মূর্ত অভিজ্ঞতা, এই যে আমরা কনক্রিট একটা মানে এক্সপেরিমেন্ট আমাদের মধ্যে হচ্ছে, কোনো বিষয় যেটা মূর্ত, যেটা ধরা যায়। মূর্ত মানে কি? মূর্ত মানে যে সকল জিনিস দেখা যায়, ছোঁয়া যায়, যেটার আকার আকৃতি আছে। আর বিমূর্ত মানে হচ্ছে যে জিনিস দেখা যায় না বা ছোঁয়া যায় না। এখানে মূর্ত আর বিমূর্ত ব্যাপারটা একটু, মূর্ত আর বিমূর্ত বিষয়টা বলে দিই। মূর্ত মানে হচ্ছে যে সকল জিনিসকে দেখা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, ঠিক আছে, আকার আকৃতি আছে, সেগুলো হচ্ছে মূর্ত জিনিস। আর বিমূর্ত মানে হচ্ছে যে জিনিস দেখা বা ছোঁয়া যায় না, ফিল করতে পারি বা অনুভব করতে পারি, ঠিক আছে। বিমূর্ত সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেমন ধরো মূর্ত জিনিস মানে হচ্ছে ফুটবল, ঠিক আছে, টেবিল চেয়ার, এগুলো মূর্তের মধ্যে পড়ছে, যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। বিমূর্ত মানে হচ্ছে ধরো উদাহরণ হিসেবে বলছি যে একটা মানুষ খুব সৎ বা একটা মানুষ খুব উদার, এই যে সৎ বা উদারতা, এটাকে কি ওইভাবে ছুতে পারা যায় বা দেখা যায় বা মাপা যায় না, এগুলোকে কী করতে পারি আমরা? ফিল করতে পারি। তাহলে ফিল করা জিনিস, যেটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, সেটা হচ্ছে বিমূর্ত। আর মূর্ত মানে যে জিনিস আমরা দেখতে পাচ্ছি, টাচ করতে পারছি, ছুতে পারছি। তাহলে সেই মূর্ত অভিজ্ঞতা আমাদের লাগছে বাচনিক এবং সাংকেতিক উপায়ে রূপান্তর, এটার উপর নির্ভরশীল থাকছে পেঁয়াজের তত্ত্ব। তাছাড়া আর একটা কী আছে, সেটা হচ্ছে যুক্তিভিত্তিক চিন্তার মূল্যায়নের উপরেও কিন্তু আমাদের পেঁয়াজের তত্ত্ব নির্ভরশীল হচ্ছে। হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে, সেটা হচ্ছে প্রথম যে স্টেজ। এবার আমরা কিন্তু স্টেজে পড়ে গেলাম। তা এতক্ষণ ধরে যা যা আলোচনা হলো সেগুলো হচ্ছে তার তত্ত্ব নিয়ে আলোচনা হলো, এবং তারপরে আমাদের স্কিমা নিয়ে আলোচনা হলো, এবং স্কিমা থেকে কী কী প্রশ্ন আসতে পারে, কীভাবে স্কিমার দুটো ভাগ আমরা মনে রাখবো, ঠিক আছে, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ঠিক আছে, অর্গানাইজেশন কী, এগুলো আমরা সমস্ত জানলাম। প্রজ্ঞা কী সেটাও আমরা জানতে পারলাম। আর কি আছে, আর এই সমস্ত কিছু কিন্তু আমরা ভালোভাবে জানতে পারলাম। এবং তাছাড়া স্কিমা কে আবিষ্কার করেছেন বা প্রথম কে ধারণা দেন, সেটাও কিন্তু আমরা ভালোভাবে জানতে পারলাম। তো এই গেল আমাদের এখনও পর্যন্ত বিষয়বস্তু। এবার আমরা পুরোপুরি এই যে স্টেজগুলো আছে, প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলো আছে, সেই স্তরে যাব, এবং এই স্তর থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের আসে, এবং এই স্তরটা ভালোভাবে জানলে আশা করি এই চ্যাপ্টার থেকে পার্টিকুলার, মানে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ থেকে আমাদের কোনো সমস্যা হবে না, এবং এখান থেকে একটা নাম্বারও কিন্তু আমরা ছেড়ে আসবো না পরীক্ষা হলে। তো এবার চলে যাচ্ছি আমরা পুরোপুরি, সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজে। স্তরগুলোতে প্রথমে যে স্তরটা আছে সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন চালকমূলক স্তর বাংলায়, যেখানে সেন্সেস আর টিচার, মানে বাচ্চারা যখন, এটার বয়সটা আমি কি বলেছিলাম, 0 থেকে 2, মানে জন্ম থেকে 24 মাস, ঠিক আছে, 2 বছর। তো এই টাইমে বাচ্চারা যেটাই শেখে, যে অভিজ্ঞতার মাধ্যমে শেখে, সেটা কিন্তু পুরোটাই সেন্সেসের মাধ্যমে শেখে। অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই কিন্তু বাচ্চারা সমস্ত অভিজ্ঞতা লাভ করছে। আর এখানে আমি আগেই বললাম, এখানে মোটর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখানে যে মোটরটা আছে না, সেন্সারি মোটর স্টেজ, সেন্সারি থেকে সেন্স থেকে আসছে, মোটরটা হচ্ছে, এই মোটরটা কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির দ্বারা কাজ। কারণ বাচ্চারা কী করে, যে কোনো জিনিস ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমেই করে। যেমন ধরো কোনো বাচ্চা ছেলে, মানে 0 থেকে 2 বছর বয়স যাদের আছে, বাচ্চারা কী করে, হাত দিয়ে কোনো কিছু ধরে, চেপে ধরে, তারপরে মুখে দেয়,
মুখে দিয়ে তারা টেস্ট নেওয়ার চেষ্টা করে, জিভের কাজের মাধ্যমে, যে স্বাদের মাধ্যমে হাত দিয়ে ধরে বুঝতে চায় যে সেটা ভারী, শক্ত, মোটা না হালকা, নরম, এগুলো করছে। এবং তাছাড়া কি চোখ দিয়ে দেখছে, ঠিক আছে, গন্ধ নেওয়ার চেষ্টা করে, গন্ধ নিচ্ছে। যে এই যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, এই যে সেন্সেস যেগুলো আছে আমাদের বডিতে, এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমেই তো আমরা সব কিছু অনুভব করি। তো এই ইন্দ্রিয়ের মাধ্যমে তারা যখন সমস্ত কিছু অভিজ্ঞতা লাভ করছে, সেটাই হচ্ছে এদের প্রথম কাজ। মানে আমাদের সেন্সারি মোটর স্টেজ বা সংবেদন চালকমূলক স্তরের প্রথম কাজ যেটা হচ্ছে, তারা কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছু বোঝার চেষ্টা করছে। ওকে, তাহলে কেন সেন্সারি মোটর স্টেজ এলো বা এটাকে ভাঙলে কী কী পেলাম সেটা আমরা জানতে পারলাম। তাছাড়া এই টাইমে তারা বাচ্চারা কী কী করে সেটা হচ্ছে বিলম্বিত অনুকরণ। তাহলে বিলম্বিত অনুকরণ কখন করছে বাচ্চারা? এই 0 থেকে 2-এর মধ্যে। কীরকম? উদাহরণ হিসেবে বলছি, ধরো মেকআপ করছে ভুলভাল। কীরকম মেকআপ ভুলভাল করছে? ধরো মাকে কোনো দিন দেখেছে, বাড়ির বড়রা, মা, দিদি হতে পারে, বা বাড়ির কোনো গার্জেন মেকআপ করেছে, বা বাবা হয়তো শেভ করছে, দাড়ি কাটছে, এগুলো বাচ্চারা দেখলো। এবং দেখার পর কোনো একটা দিন, কোনো এক সময় তার নিজের খেয়ালে সে সেই জিনিসটা করতে গেল। এবার মেকআপটা তো ঠিক আছে, কিন্তু এই দাড়ি গোঁফ কাটার এই জিনিসটা যদি বাচ্চারা পেয়ে যায় হাতে, তো রক্তাক্ত ব্যাপার হয়ে যাবে, হাত পাত কেটে যাবে। সেটা চেষ্টা করতে হবে বাড়ির বড়দের যেন এরকম জিনিস বাচ্চারা হাতে না ধরে। কিন্তু এই যে মজাটা, যেটা মেকআপের উদাহরণটা দিয়েছি, এই মেকআপের জিনিসটা কিন্তু প্রায় করে থাকে বাচ্চারা। সেটা হচ্ছে মায়ের লিপস্টিক নিয়ে বা মায়ের মেকআপ নিয়ে বা কাজল নিয়ে আঁকিবুকি করা এবং ভুলভাল জিনিসটা করা। মানে লিপস্টিকটা ঠোঁটে দিতে হয়, চোখে দিয়ে দিয়েছে, বা কপালে দিয়ে দিয়েছে, গালে দিয়ে দিয়েছে, এইরকম জিনিসটা। এবং সেই অনুকরণটা করছে অনেক পরে, বিলম্বিতভাবে, মানে পরে করছে, ইনস্ট্যান্ট নয় যে এখনই মা করলো বলে সে করছে না। কোনো একদিন কোনো একটা সময় তার যখন মনে হলো সে করলো। তাহলে এই টাইমে দেখা যায় বিলম্বিত অনুকরণ, ঠিক আছে। তারপর হচ্ছে বস্তু স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স, যে কথাটা প্রথমেই আমাদের সাবজেক্টে ঢোকার আগেই যখন আলোচনা করলাম, সেটা হচ্ছে বস্তুর স্থায়িত্ব। এই বস্তুর স্থায়িত্বটা তারা কিন্তু বুঝতে পারে না। কীরকম বুঝতে পারে না? মানে তাদের চোখের সামনে যা আছে সেটাকেই তারা সত্যি মনে করে, তারপর তার বাইরে, চোখের বাইরে বা তার বাইরে যে জগৎ একটা আছে সেটা তারা বুঝতে পারে না। তারা নিজেদের জগৎ নিয়ে থাকে, তখনও নিজেদেরকেই ঠিকভাবে বুঝতে পারে না, ঠিক আছে। এখানে রীতা পাবলিকেশনের বইয়ে দেওয়া আছে যে এখানে আছে আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজমের উল্লেখ করা আছে। মানে সে যখন কিন্তু নিজের জগতে বাস করছে, মানে সে সর্বদাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকছে, অন্য কিছু অস্তিত্ব নিয়ে সে কিছু জানে না, সেটা নিয়ে সে একদমই কনসাস নয়, সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে ইগোসেন্ট্রিজম, ঠিক আছে। এটা আমি একবার বলে দিলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় তার পরের স্টেজ থেকে। ইগোসেন্ট্রিজম হয় পরের স্টেজ থেকে, যখন আমার ধারণা আসে, সেটা পরের স্টেজে যখন যাব তখন আমি আরও ভালো করে বোঝাবো। আপাতত এটা যে এই যে চোখের সামনে যা আছে সেটাই সত্যি, এবং সেটা থাকে 8 মাস বয়স অবধি বেশি এটা লক্ষ্য করা যায়। তার জন্য বাচ্চাদের সামনে যখন আমরা চোখ ঢেকে দিই বা মুখটা ঢেকে দিয়ে বলি টুকি বা এরকম যখন করি, তারা ভাবে সেই মুহূর্তে যখন দেখতে পাচ্ছে না তার মানে নেই। আবার হট করে যখন মানে হাত সরিয়ে দিই, চোখের সামনে দেখতে পাচ্ছে মানে চলে এলো, হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল, হঠাৎ করে চলে এলো। তার জন্য এখানে উদাহরণ দিয়েছি টুকি, মানে বাচ্চাদের সাথে আমরা যেটা খেলি বা একটু দূরে গিয়ে আবার টুকি বলে চলে আসি, তারা ভাবে চোখের সামনে নেই মানে সেই মানুষটা নেই, আবার হঠাৎ করে চলে এলো মানে অদৃশ্য, ম্যাজিক ব্যাপারটা ঘটে গেল। তো এই জিনিসটা বস্তু স্থায়িত্ব, এই জিনিসটা এই বয়সে হয়, মানে অবজেক্ট পার্মানেন্স। কোনো জিনিস হাতের সামনে থেকে বাচ্চাদের বায়না করছে, নিয়ে চলে গেলে ওরা কিন্তু ভুলেও যাবে, মানে ওটার আর অস্তিত্ব নিয়েও বেশিক্ষণ থাকবে না, তখনও অতটা ডেভেলপড হয়নি তাদের ব্রেন। তারপরে পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, যে কোনো জিনিস বাচ্চারা ওই বয়সে, মানে 0 থেকে, মানে জন্ম থেকে 2 বছর বয়সের বাচ্চাদের মধ্যে একটা রিপিটেশনের মেন্টালিটি দেখা যায়। যে কোনো জিনিস, কোনো ঝুনঝুনি দিলে সেটা থেকে আওয়াজ হচ্ছে, তো কন্টিনিউ ওটা বাজাবে, ঝুনঝুন ঝুনঝুন করে যাবে, বাজাবে, বারবার ঝুনঝুনি বাজানো। এটা উদাহরণ হিসেবে আমি লিখে রেখেছি সুবিধার জন্য, যে ওটা নিয়ে কন্টিনিউ করবে। কোনো আওয়াজ, কোনো একটা জিনিস থেকে আওয়াজ এলো তো ওটা কন্টিনিউ বাজাবে, আওয়াজটা শুনবে, কারণ শোনার মাধ্যমে তার অভিজ্ঞতাটা তারা নিচ্ছে। তো এই পুনরাবৃত্তি, কোনো জিনিস ভালো লাগলে সেটা বারবার করবে। কোনো কিছু হাতে ধরেছে, সেই জিনিসটাকে ধরে হয়তো এদিক ওদিক নড়াচ্ছে, কোনো রং পেন্সিল বা পেন্সিল নিয়ে আঁকিবুকি করছে, তো সেটাই কন্টিনিউ করে যাবে, কোনো মানে থামাথামির সিন নেই। জিনিসটাকে রিপিট করে বোঝার চেষ্টা করবে, ব্রেনে নেওয়ার চেষ্টা করবে যে জিনিসটা কী। তার জন্য এই বয়সে দেখা যায় পুনরাবৃত্তিমূলক ক্রিয়া। তার পরের পয়েন্টটা হচ্ছে গোল ওরিয়েন্টেড এজ। গোল ওরিয়েন্টেড এজ ব্যাপারটা কীরকম? মানে কোনো একটা পার্টিকুলার গোল, মানে কোনো বাচ্চার সামনে তুমি যদি একটা বল রেখে দাও বা একটা গাড়ি রেখে দাও, নিয়ে যদি বলো এসো এটা নিয়ে যাও, বা জিনিসটা ঠেলে দিলে ওদের কাছ থেকে একটু দূরে, ওরা কিন্তু হামাগুড়ি দিয়ে সেই খেলনাটা নিতে যাবে। তার মানে কি, ওদের সামনে যদি একটা গোল সেট করে দেওয়া হয় এবং সেই জিনিসটাকে নিয়ে যদি ওদেরকে বলা হয় এই জিনিসটা নাও বা ধরো, বা একটু যদি ছুঁড়ে দেওয়া হয়, ওরা কিন্তু এই জিনিসটা হামাগুড়ি দিয়ে নিতে যাবে। তাহলে মানে একটা গোল ওদের সেট হয়ে থাকে, এই জিনিসটা আমায় নিতে হবে, এই জিনিসটা আমায় পেতে হবে। কিউরিসিটিতে কিন্তু এই জিনিসটা তারা করে, কিন্তু এই বয়সে কিন্তু দেখা যায় গোল ওরিয়েন্টেড এজ বলা হচ্ছে এই বয়সটাতে, মানে 0 থেকে 2 বছরের মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন।
এই টাইমে কিন্তু রিফ্লেক্স অ্যাকশন দেখা যায়। কীরকম, যে কোনো কিছু যদি বাচ্চাটাকে দিলে সে মানে আঙুল নিয়ে গেলে একটা বাচ্চার সামনে, ঠিক আছে, 2 বছর বয়সের মধ্যে বাচ্চাদের সামনে আঙুল নিয়ে গেলে তারা তবে খপ করে আঙুলটা ধরে নেয়, একদম সমস্ত জোর দিয়ে হাতটা ধরে নেয়, সঙ্গে সঙ্গে রিফ্লেক্স তাদের মধ্যে ওই ব্যাপারটা চলে এসছে। রিফ্লেক্স অ্যাকশন কিন্তু এই বয়সে দেখা যায়। আঙুলটাকে ধরে আছে এবং চট করে কিন্তু ছাড়বে না যতক্ষণ না তার ইচ্ছা হচ্ছে, তুমি কিন্তু আঙুলকে দুম করে ছাড়াতে পারবে না। এটা আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আছে, বাচ্চাটা যাদের বাড়িতে আছে তারা আরও ভালো করে জানে। বা কোনো কিছু যদি তুমি দাও, কোনো কিছু যদি ওকে ধরতে দাও বা ধরে ও ছুঁড়ে দিল, বা কোনো জিনিস ওকে ধরতে দিলে, বল বা ছোটো বল যেগুলো বাচ্চাদের হাতে ধরতে পারবে, বা চাবি রিং, ওরা কিন্তু ধরে থেকে যায়, ওরা কিন্তু ছাড়ে না। তার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ওই যে অ্যাকশন করছে, রিফ্লেক্স অ্যাকশন করছে, এটাও কিন্তু এই বয়সে দেখতে পাওয়া যায়। তাহলে এই বয়সে মেন পয়েন্টগুলো কী কী আরেকবার আলোচনা করছি। সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে কোনো জিনিস বোঝার চেষ্টা করছে, বিলম্বিত অনুকরণ করছে, বস্তুর স্থায়িত্ব এই সময় থাকে না, যতক্ষণ চোখের সামনে আছে ততক্ষণই আছে, যেই চোখের সামনে থেকে চলে গেল মানে জিনিসটা আর নেই। পুনরাবৃত্তিমূলক ক্রিয়া করে কোনো একটা জিনিস অভিজ্ঞতা নেওয়ার জন্য জিনিসটা বারবার বাজানো বা সেই জিনিসটা বারবার করা, এই জিনিসটা আছে। গোল ওরিয়েন্টেড এজ, এর জন্যই বলা হচ্ছে, কারণ তারা কিন্তু নিজের জিনিসটা হামাগুড়ি দিয়ে ঠিক নিয়ে নেয়, যতক্ষণ ওই জিনিসটা না পাচ্ছে ওরা কিন্তু ততক্ষণ ওই জিনিসটার কাছে যাওয়ার চেষ্টা করে, মানে কি একটা গোল সেট করা আছে তত অবধি পৌঁছানোর চেষ্টা করে। তাছাড়া লাস্ট পয়েন্টটা যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন, মানে কোনো কিছু ধরা বা ছোড়া বা নেওয়া, এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে করতে পারে তারা। ওকে, তারপরে চলে যাচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, পূর্ব সক্রিয়তার স্তর বা পাক সক্রিয়তার স্তর। এবার এই বয়সে কী হয়, এই বয়সে কিন্তু সব কিছু একটু কম থাকে। কী কম থাকে সেটা আমি তোমাদের বলছি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই বয়সটা মানে 2 থেকে 7 বছর বয়স কিন্তু খেলার বয়স। মানে এই যে টাইমটা আছে প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তর, সক্রিয়তা স্তরের ঠিক আগের মুহূর্ত, তার জন্য বলেছে প্রাক সক্রিয়তা। তাই এই বয়সটা কিন্তু খেলা, এটা মাথায় রাখবে। আর এই সময় সব কিছু একটু কম থাকে। কীরকম থাকে কম? দেখো, প্রথমেই হচ্ছে ল্যাক অফ লজিক। এই টাইমে কিন্তু কোনো লজিক থাকে না বাচ্চাদের, সব কিছু একটা অবযুক্তিপূর্ণ বিচার করে, ট্রান্সডাকটিভ রিজনিংয়ের মাধ্যমে কিন্তু তারা বিচার করে। কীরকম ল্যাক অফ লজিক বলছি, ধরো উদাহরণ দিলাম, একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলে, আচ্ছা বলো তো মেঘ কেন নীল, বা আকাশ কেন সাদা, বা সূর্য কেন লাল, বা গাছ কেন সবুজ, এরকম যদি প্রশ্ন করা হয় বাচ্চাদেরকে এই টাইমে, তারা ভুলভাল মানে কোনো লজিক্যাল নেই এরকম উত্তর দেবে। যেমন সূর্য লাল কারণ সূর্য লাল কারণ সূর্য আকাশে ভাসে, ঠিক আছে, গাছ সবুজ কারণ গাছ অনেক লম্বা হয়, ঠিক আছে, আকাশে মেঘ ভাসছে কারণ তারা হাঁটতে পারে না। মানে এমন লজিক দেবে যেটার কোনো মানে নেই, মাথা নেই, মুন্ড নেই, কিন্তু তাদের কাছে সেটাই বিশ্বাসযোগ্য জিনিস তাদের জগতে, কারণ তারা একটা আর্টিফিশিয়াল ওয়ার্ল্ডে বাস করে, কৃত্রিম জগৎ ইন দ্য সেন্স তারা নিজস্ব জগতে থাকে, তো তারা তখন বহির্জগতের সাথে সেভাবে পরিচয় যেহেতু হয় না, তার জন্য তাদের লজিকটা থাকে তাদের মতো, তাদের কাছে কিন্তু সেটাই লজিক। কিন্তু প্রাপ্তবয়স্ক আমাদের কাছে এটা একটা বোকা লজিক লাগে, বা মনে হয় যে কী রকম রে ভাই, কোনো যুক্তিহীন একটা লজিক, কিন্তু এইটা এই বয়সে দেখতে পাওয়া যায়। তাহলে ল্যাক অফ লজিক দেখতে পাওয়া যায়, তারা কৃত্রিম জগতে থাকে, মানে আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড, তাদের নিজস্ব জগতে থাকে। ল্যাক অফ রিভার্সিবিলিটি থাকা যায়, মানে রিভার্সিবিলিটি মানে হচ্ছে বিপরীত প্রতিক্রিয়ার অভাব। কীরকম, এই বয়সে বাচ্চাদের যদি তুমি বলো 2 + 2 = 4, মানে 2 + 2 মানে 2 + 2 হচ্ছে 4, এবং তাদেরকে যদি বলা হয় এবার বলো তো 4 - 2 মানে কত, তারা কিন্তু বলতে পারবে না। মানে তারা একমুখী যে কোনো জিনিস করতে পারে, মানে 2 + 2 + 2 + 2 করে তুমি এগিয়ে যাও, ওরা নিতে পারবে, কিন্তু সেখান থেকে আবার ব্যাকে যখন আসতে বলবে তারা কিন্তু নিতে পারবে না, তারা একমুখী হয়ে যায় বিষয়টা। তাহলে কি বিপরীত প্রতিক্রিয়ার অভাব দেখতে পাওয়া যাচ্ছে। প্রাণবাদ, মানে এই টাইমে অ্যানিমিজম ব্যাপারটা চলে আসে, সব কিছুতেই তারা ভাবে যে তারা জীবন্ত, সব কিছুই মানুষের সৃষ্টি, সবাই মানুষের মতো কথা বলতে পারে, ফিল করতে পারে। তার জন্য এই বয়সী বাচ্চাদের মধ্যে দেখবে যখন লেগে যায়, রাস্তা দিয়ে হাঁটতে গেলো, ইঁটে পায়ে ধাক্কা খেলো, পা ব্যথা করলো, কাঁদতে লাগলো, তখন মা বা বড়রা কী করে, ইটটাকে 2 থাপ্পড় মানে বা 2বার ঘুষি মারলো, কিল মারলো, নিয়ে বললো যাই আমার মেয়েটাকে কষ্ট দিয়েছিস বা আমার ছেলেটাকে কষ্ট দিয়েছিস, তোকেও মারবো, বকবো বলে 2টো বকা দিল বা একটু মারলো, তাতে ওরাও কিন্তু শান্ত হয়ে গেলো। আচ্ছা আমারও লেগেছে, তো আমার ইটটারও লেগেছে, ইটটাকে তো আমার বাবা মা বকে দিয়েছে বা আমার গার্জেন তো বকে দিয়েছে। এই যে ফিলিংসটা, এই যে ভাবনাটা, মানে সর্বপ্রাণ ভাব, তাদের কিন্তু আইডিয়া নেই যে এটা একটা মেটাল বা এর কিন্তু প্রাণ নেই, এটা একটা পাথরের বস্তু, এর মধ্যে প্রাণ থাকতে পারে না। এই বোধটা কিন্তু এই বয়সে আসে না, মানে 2 থেকে 7 বছর বয়সে কিন্তু এই বোধটা আসে না। তাহলে তারা সমস্ত কিছুর মধ্যে মনে করে যে প্রাণ আছে, তাহলে সর্বপ্রাণবাদ, এটা একটা পয়েন্ট। তারপর হচ্ছে প্রতীক ব্যবহার, মানে সিম্বলিক থট, এই টাইমে কিন্তু সিম্বলিক থট চলে আসে। মানে এই টাইমে বাচ্চাকে যদি বলা হয় যে বাবু একটা বোতল এনে দাও তো, মানে একটা বোতল আর একটা মোবাইল পাশাপাশি রেখে দেওয়া আছে, নিয়ে বলা হলো বাবু আমাকে একটু বোতলটা এনে দাও, তারা কিন্তু বোতল বলতে যে এই জিনিসটা
বোতলের সিম্বলিক জিনিসটা কিন্তু বুঝে যাবে যে বোতল মানে হচ্ছে এরকম ধরতে হয়, এরকম এখান থেকে জল খায়, বা এই জিনিসটা বোতল, এটা কিন্তু বুঝে গেছে। ফোন মানে এই জিনিসটা ফোন, যেখানে বাবা মা কথা বলে বা ফোনটা বেজে ওঠে, এটা যে ফোন, এটা কিন্তু বুঝে গেছে, মানে সিম্বলিক ওয়েতে বুঝে গেছে। ল্যাঙ্গুয়েজ কিন্তু আসেনি তাদেরকে, যখন বোতলের স্পেলিং বা যদি ফোনের স্পেলিং বলা হয় সেটা কিন্তু সে গুছিয়ে বলতে পারবে না বা করতে পারবে না, কিন্তু সিম্বলিক ওয়েটে মানে প্রতীকী ব্যবহারে সে বুঝে গেছে যে বোতল এরকম হয়, ফোন এরকম হয়। তাই বাচ্চাকে যদি বলা হয় বাবু একটু বোতলটা এনে দাও বা ফোনটা এনে দাও, ফোন বললে সে ফোনটাই আনবে, বোতল বললে কিন্তু সে বোতলটাই আনবে। বোতল বললে সে ফোন আনবে না, ফোন বললে সে বোতল আনবে না। তাহলে এই যে প্রতীকী ব্যবহারটা সে কিন্তু শিখে যাচ্ছে এই পূর্ব বা প্রাক সক্রিয়তার স্তরেই, মানে প্রি অপারেশনাল স্টেজেই। তারপর রূপক অভিনয়, এই টাইমে কী করে, তারা রূপক অভিনয় করে। রূপক অভিনয় মানে হচ্ছে নিজের মতো মানে ঘুমের ভান করছে, সে ঘুমায়নি কিন্তু ঘুমের ভান করছে, বা ঘুমিয়ে ভানের মধ্যে সে নিজেকে মনে করছে একটা গাছ বা একটা বাড়ি বা একটা গাড়ি বা যেটা ইচ্ছা, মানে বাচ্চাদের মন তো, বাচ্চাদের মনকে এমনি এমনি মানে লিটল সায়েন্টিস্ট আমাদের যা পিয়াজে বলেননি, কারণ একটা বাচ্চারাও ঠিক ততটাই তার ব্রেনটাকে ইউজ করে যতটা একটা বড় মানুষ ইউজ করে। কারণ আমাদের মানে ব্রেনের ইউজের বললাম, বাচ্চা বা শিশুরা কিন্তু চিন্তাভাবনার পরিমাণ আমাদের প্রাপ্তবয়স্কদের সাথেই সমান হয়, কিন্তু তাদের তাদের প্রকারটা কিন্তু আলাদা হয়। তার জন্য কিন্তু আমাদের যা পিয়াজে বলেছেন বাচ্চাদের লিটল সায়েন্টিস্ট, কারণ তারা চরমভাবে জিজ্ঞাসা হয়, তারা প্রচুর প্রশ্ন করে, যার জন্য আমরা বিরক্ত হয়ে যাই। এটা কেন, ওটা কি, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে, বা বাচ্চাদেরকে কোনো খেলনা দিলে সেই খেলনাটাকে ভেঙে চুড়ে তার ভেতরে কী আছে জানার একটা কৌতূহল, একটা জিজ্ঞাসা মনোভাব, এটা কিন্তু থাকে। এবং সেম অ্যামাউন্ট ওরা কিন্তু মানে চিন্তা করে, মানে তাদের অ্যামাউন্টটা কিন্তু সেম, থিঙ্কিং অ্যামাউন্ট কিন্তু সেম, কিন্তু তাদের কাইন্ডটা আলাদা। মানে ধরো সারাদিনে যদি আমরা বড়রা 100টা ব্যাপার নিয়ে চিন্তা করি, তাহলে বাচ্চারাও 100টা ব্যাপার নিয়েই চিন্তা করছে। এবার আমাদের চিন্তা কী নিয়ে হয়, আমাদের চিন্তা হয়তো চাকরি নিয়ে, আমাদের চিন্তা হয়তো কাজ নিয়ে, আর সেম একটা বাচ্চারও চিন্তা হচ্ছে, কিন্তু তার চিন্তা হচ্ছে একটা খেলনা নিয়ে, বা তার কোনো একটা খেলনা নিয়ে, তার পোশাক নিয়ে, এইগুলো হচ্ছে তাদের চিন্তা, তাদের কাইন্ডটা আলাদা হয়, কিন্তু অ্যামাউন্টটা সেম হয়। যাই হোক, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তারপর চলে আসি নেক্সট পয়েন্টে, সেটা হচ্ছে শব্দ প্রতীক ব্যবহার। শব্দ প্রতীক ব্যবহার মানে হচ্ছে ফোনে কথা বলছে, ঠিক আছে, কথা বলছে, ফলস, ফোনের মতো করে কথা বলছে, সেটা রূপক অভিনয়ে চলে গেল, কোনো ফোন টোন নেই, যে কোনো একটা জিনিস কানে নিয়ে হ্যালো কথা বলে যাচ্ছে নিজের মতো, এটা হয়ে গেল তার রূপক অভিনয়ের মধ্যে। আর শব্দ প্রতীক ব্যবহার মানে ফোনে কথা বলছে, ফোনটাকে নিয়েছে কিন্তু কারোর সাথে কথা বলছে না, জাস্ট ফলস কানে দিয়ে কথা বলছে এবং কথা বলার চেষ্টা করছে। এই জিনিসগুলো কিন্তু এই বয়সে চলে আসছে। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই বয়সে, সেটা হচ্ছে ইগোসেন্ট্রিজম, এবং এই ইগোসেন্ট্রিজমের জন্যই কিন্তু কি হয়, এই বয়সটা দেখো 2 থেকে 7, মানে সমস্ত কিছুর মধ্যে আমার আমিত্ব, এই জিনিসটা কিন্তু পরিচয় হচ্ছে। এর আগের স্তরে কিন্তু নিজের ব্যাপারেই সে একটা মানে বাচ্চা ছেলে যখন সেন্সরি মোটর স্টেজে আছে, তখন কিন্তু সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না যে সে কী বা কে, এই জিনিসটা কিন্তু তখন তাদের মধ্যে ভাবটা আসে না। কিন্তু যখন প্রাক সক্রিয়তার স্তরে চলে আসে, তখন কিন্তু আত্মকেন্দ্রিকতা অনেক বেশি কাজ করে। এই জিনিসটা আমার, এটা আমার ফেভারিট জিনিস, এই জিনিস আমার ব্যাপারটা চলে আসে। তার জন্য কিন্তু আমাদের প্রাইমারি বইয়ের নাম থাকে আমার বই, আমাদের পরিবেশ। এই আমার এই কথাটা বলার পেছনেও কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, সেটা হচ্ছে এই ইগোসেন্ট্রিজম। উদাহরণ হিসেবে বলছি, যেমন যা তার ভালো লাগে সবার ভালো লাগছে, মানে ধরো একটা ফেভারিট জামা একটা বাচ্চা কিনলো এবং সেটা খুব ফেভারিট, লাল, টুকটুকে লাল একটা কালার, তার খুব ফেভারিট, এবং সে মনে করে যে তার ফেভারিট মানে হচ্ছে সবার ফেভারিট, মানে বাড়ির সবার ফেভারিট, বাইরের লোকের সবার ফেভারিট, মানে লাল মানেই হচ্ছে ফেভারিট একটা কালার, মানে এটা সবার ফেভারিট। এবং সেই জিনিসটা যদি তুমি ওকে না করে দাও, বা যদি বলো না না অতটা ভালো নয়, সে কিন্তু কেঁদে ভাসিয়ে দেবে, কারণ সে জানে লাল ভালো না, কী বলছে রে ভাই, পাগলটা বল নাকি, লাল মানেই তো ভালো জিনিস। মানে যেহেতু সে ভেবেছে যে এটা ভালো জিনিস, তার মানে সবার ভালো লাগবে, সব কিছুতেই কিন্তু তার একটা কী হবে, আমার অধিকার বোধ থাকবে। যেহেতু আমার ভালো লাগছে মানে সারা জগতেরই মানে ভালো লাগবে, কারণ তখনও তো সে বহির্জগতের সাথে মেশেনি এখনও পর্যন্ত। তার জন্য ইগোসেন্ট্রিজম এই নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে কিন্তু আমাদের উত্তর করতে হবে প্রি অপারেশনাল স্টেজ, এই টাইমে কিন্তু ইগোসেন্ট্রিজম দেখা যায়। আর আগের ইগোসেন্ট্রিজম যেটা বই লেখা আছে রীতা পাবলিকেশনের বই, সেটার কারণটা কি সেটা আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি। এবার চলে যাচ্ছে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে সংরক্ষণের অভাব। এই বয়সে মানে এই স্টেজে কিন্তু আমাদের সংরক্ষণ অত ভালোভাবে দেখতে পাওয়া যায় না। যেটার উদাহরণ হিসাবে বলছিলাম যে জলের ব্যাপারটা, যেটা ছোট বড় বোতল, বড় নল থেকে ছোট নলে যদি দেওয়া হলো, তাহলে এখানে যে সেম অ্যামাউন্ট এখানেও সেম থাকবে, এই যে এই জিনিসটা কিন্তু মানে এই বুদ্ধিটা কিন্তু তখনও আসেনি যে এটার অ্যামাউন্ট এটা বড় হতে পারে, কিন্তু এখানে অ্যামাউন্টটা যে পরিমাণ আছে জল, এখানেও সেম পরিমাণ থাকতে পারে, এই জিনিসটা কিন্তু তখনও বোঝার ক্ষমতা আসেনি। তারপরে আছে কি পরের স্টেজ, সেটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ।
এই স্টেজ হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর, মানে মূর্ত যে কোনো বিষয় নিয়ে কিন্তু তারা যেটা দেখতে পাচ্ছে, যেটা ছুতে পাচ্ছে, যেটাকে দেখা যাচ্ছে, সেই জিনিসটা নিয়ে কিন্তু তারা ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছে। কনক্রিট অপারেশনাল স্টেজ, সক্রিয়তার সাথে সেটা নিয়ে কিন্তু ভাবা শুরু করছে। দেখো প্রথম পয়েন্টটাই আছে মূর্ত বস্তু নিয়ে ভাবা, মানে যে কোনো লজিক তারা কিন্তু লাগাতে পারবে সেই জিনিসটা, যে জিনিসটা কনক্রিট থিংস, মানে যে জিনিসটা দেখতে পাচ্ছে, মানে খাট দেখতে পাচ্ছে, তুমি খাট নিয়ে যদি কিছু বলো তারা কিন্তু লজিক দিয়ে সেই জিনিসটা বলার চেষ্টা করবে, কারণ সেই জিনিসটা তারা দেখতে পাচ্ছে। চেয়ার, টেবিল, ফুটবল, ব্যাট, সমস্ত জিনিস যেগুলো তারা দেখতে পাচ্ছে, যেগুলো মূর্ত জিনিস, সেগুলো নিয়ে কিন্তু তারা অলরেডি ভাবা শুরু করেছে। কোন স্টেজ থেকে? সেটা হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, যার সময়টা হচ্ছে 7 থেকে 11 বছর। এই টাইমে আর কি হয়, বিপরীত প্রতিক্রিয়ার ক্ষমতা, মানে রিভার্সিবিলিটি, যেটা আগের স্টেজে পাচ্ছিল না সেটা কিন্তু এখন পারে। মানে এখন যদি 2 + 2 = 4 হয়, 4 - 2 = 2, এটা কিন্তু ওরা বলে দিতে পারবে, এই বয়সে কিন্তু চলে এসছে। তারপরে কি আছে? আরোহী চিন্তন মানে হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং, মানে উদাহরণ থেকে সূত্রের দিকে এই সময় কিন্তু তারা যেতে পারে। তারপরে হচ্ছে কি সংরক্ষণের ক্ষমতা, মানে কনজারভেশন, এই কনজারভেশনটা কিন্তু এই টাইমে চলে এসেছে। মানে বড় রুটি থেকে ছোট পার্টস, মানে ধরো ভগ্নাংশের উদাহরণ দিচ্ছি, যে একটা বড় রুটিকে কেটে এই ছোটো 4টে পার্টে ভাগ করা হলো, যে এই জিনিসটা, এবং এই 4টে পার্টকে আবার জোড়া লাগিয়ে একটা বড় জিনিস হবে, এই জিনিসটা কিন্তু তারা বুঝতে শিখে গেছে এই বয়সে। ক্লাসিফিকেশন করার ক্ষমতা চলে আসে এই টাইমে, কোনটা কোন ক্লাস, মানে বল, ব্যাট, কলা, পেঁপে, এরকম উদাহরণ হিসেবে বলেছি। ধরো বল দেওয়া হলো, ব্যাট দেওয়া হলো, 4টে বল দেওয়া হলো, 4টে ব্যাট দেওয়া হলো, নিয়ে বলা হলো যে বলকে বলের জায়গায়, ব্যাটকে ব্যাটের জায়গায় রাখো, তারা কিন্তু সেই সময় সেই ক্লাসিফিকেশন করতে শিখে যাবে। বা কলা দেওয়া হলো কিছু, পেঁপে দেওয়া হলো কিছু, নিয়ে বলা হলো যে পেঁপেকে পেঁপের জায়গায়, কলাকে কলার জায়গায় রাখো, তারা কিন্তু সেটা করতে পারবে। বা লাল রঙের কোনো জিনিস, তারপর হলুদ রঙের কোনো জিনিস, সবুজ রঙের কোনো জিনিস, এরকম 3-4টে জিনিস দেওয়া হলো, এবং বলা হলো যে হলুদ বাক্সে হলুদ রাখবে, হলুদ রঙের জিনিস রাখবে, লাল বাক্সে লাল রঙের জিনিস রাখবে। তো এই যে ক্লাসিফিকেশন, এটা কিন্তু এরা এই বয়সে করার ক্ষমতা চলে আসে। সেরিয়েশন করার ক্ষমতা চলে আসে, মানে ক্রম অনুসারে সাজানো, 1 2 3 4, এই যে এই ক্রম অনুসারে সাজানো কিন্তু তাদের মধ্যে ক্ষমতা চলে আসে। নাম্বার কাউন্ট করতে তারা শিখে যায়, মানে দিনের নাম, মাসের নাম, তারিখ, এই টাইমে কিন্তু বলতে তারা শখ থাকে। তার জন্য দেখো সেইভাবে কিন্তু আমাদের মানে সিলেবাসে সেইভাবেই কিন্তু প্যাটার্নটা করা আছে, কোন বয়সের মধ্যেই থাকবে, বইয়ে আমাদের সিলেবাসে সেইভাবে ভাগ করা আছে। দিনের, মাসের, তারিখ, এগুলো বলা, কাউন্টিং করা, ঠিক আছে, অঙ্ক, সমস্ত কিছু সিলেবাসটা এই সাইকোলজিটা ভেবেই কিন্তু করা। যাই হোক, এটা একটা বলে দেওয়া হলো, কারণ এখান থেকে প্রশ্ন আসে, তো তাই পরবর্তী সময়ে, যদিও এটা এখনকার নয়। তো তারপর যাই হোক, পরবর্তী যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে অনুপাত, আকার, ওজন, ক্রম ইত্যাদি সঠিকভাবে কিন্তু পার্থক্য বুঝতে পারে এই বয়সে, অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তরে কিন্তু তারা বুঝতে পারে, এবং সমস্ত কিছু পজিটিভভাবে শেখে, মানে সমস্ত পজিটিভ জিনিস শেখে। আগেরটা কী ছিল? আগেরটাতে একটু ল্যাক ছিল, আগের স্তরে আমাদের একটু ল্যাক ছিল, নেগেটিভ বলবো না, কিন্তু সব কিছু কি একটু ল্যাক অফ লজিক ছিল, যেহেতু পরেরটাতে লজিক করা তারা শিখে গেছে, লজিক করতে তারা পাচ্ছে, এবং কী বিষয়, যে কোনো মূর্ত বিষয়, তার জন্য কিন্তু তারা পজিটিভভাবে জিনিসগুলো শিখতে থাকে। তো এই কয়েকটা পয়েন্ট গেল আমাদের মূর্ত সক্রিয়তার স্তরের দিকে। তারপরে চলে যাচ্ছে আমরা লাস্ট পয়েন্ট যেটা আছে, সেটা হচ্ছে যৌতিক সক্রিয়তার স্তর, মানে ফর্মাল অপারেশনাল স্টেজ। তার মানে এই টাইমে যৌতিক কথার মধ্যেই দেখো আমাদের যুক্তি আছে, যুক্তি দিয়ে কথা বলতে আমরা শিখে যাচ্ছি, বাচ্চারা শিখে যাচ্ছে। যৌতিক সক্রিয়তার স্তর, ঠিক আছে, যে কোনো জিনিস লজিক্যালি সব কিছু বিশ্লেষণ করার ক্ষমতা সেই সময় তাদের মধ্যে চলে আসছে, এবং যেহেতু ফর্মাল, যে কোনো একটা ফর্মাল ওয়েতে, তার জন্য নিয়ম নীতি কিন্তু এই টাইম থেকে বাচ্চারা মেনে চলে, যে কোনো নিয়ম নীতি কিন্তু মানার একটা মানসিকতা এই 11 থেকে 15 বছর বয়সের মধ্যে চলে আসছে। বিমূর্ত বস্তু নিয়ে ভাবা, লজিক অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট থিং, যে কোনো অ্যাবস্ট্রাক্ট থিং, বিমূর্ত মানে কি, সে একটু আগেই বললাম, যেটাকে ছোঁয়া বা ফিল করা যায় না, অনুভব করতে পারে, সেরকম জিনিস নিয়ে কিন্তু তারা ভাবা শুরু করে, সেইগুলো নিয়েও কিন্তু লজিক দিতে পারে। মানে ধরো বলা হলো যে কালো হয় তো, কালো কয়লা সাদা নয় কেন, তা কালো কয়লা সাদা করবে তুমি কি করে, এই যে জিনিসগুলো, এমন একটা জিনিস, সেটা নিয়ে কিন্তু অলরেডি ওরা ভাববে, এই বয়সে বাচ্চারা বা ছাত্ররা কিন্তু ভাবতে শুরু করে দেবে যে হ্যাঁ, কালো তো কালো হয়, কালো কয়লা কালো হয়, কিন্তু কালো যদি সাদা হয় তাহলে কী হবে। এই যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা কিন্তু ওদের মধ্যে এই বয়স থেকেই চলে আসছে। এই টাইমে কিন্তু মানে যেমন ধরো আমরা অঙ্কে দেখি না, এক্স ধরে অঙ্ক, কোনো একটা জিনিসকে ধরে নিতে হয়, এক্স ধরে নিলাম, যেটার মান আমরা জানি না, কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস আমরা ধরে নিচ্ছি, যে এই যে জিনিসগুলো, এই ব্রেনের ফাংশনগুলো কিন্তু এই বয়স থেকে মানে শুরু হয়ে যায়, ঠিক আছে। তারপরে ডাইভার্জেন্ট, মানে বিবিধ চিন্তা এই বয়সে চলে আসে। তারপরে কনভার্জেন্ট, বিষয়ভিত্তিক চিন্তা,
যে বিষয়টা নিয়ে পড়ছে বা যে বিষয়টা নিয়ে ভাবছে সেটা নিয়ে ক্রিয়েটিভ থিঙ্কিং, সৃজনশীল চিন্তা এই টাইমে প্রচুর পরিমাণে ঘটতে থাকে। তারপরে অবরোহী চিন্তন, এই টাইমে আসে ডিডাকটিভ রিজনিং, ঠিক আছে, অর্থাৎ সূত্র থেকে উদাহরণের দিকে যাওয়া। ডিডাকটিভ রিজনিং বা অবরোহী চিন্তন মানে হচ্ছে সূত্র থেকে উদাহরণ, আর আরোহী মানে হচ্ছে উদাহরণ থেকে সূত্র। তাহলে অবরোহী চিন্তন কোন বয়সে দেখতে পাওয়া যাচ্ছে, কোন স্টেজে, সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, আর আরোহীটা হচ্ছে ঠিক তার আগে, মানে কংক্রিট অপারেশনাল স্টেজে। কংক্রিট অপারেশনাল স্টেজে কিন্তু আমাদের আরোহী চিন্তনটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু আসে, এগুলো কিন্তু একটু গুলিয়ে গেলে চলবে না, এগুলো ভালো করে দেখে নেবে। যারা যারা তোমরা চাইছো তারা তো স্ক্রিনশট নিয়ে নিতেই পারো, বা ভিডিও পজ করে কিন্তু তোমরা পয়েন্টগুলো লিখে নিতে পারো, কারণ এই পয়েন্টগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে, এর বাইরে একদমই নয়। আমি অনেকগুলো বই ঘেটে এবং অনেক ইনফরমেশন নিয়ে কিন্তু এই স্ট্রাকচারটা বানিয়েছি, এই পয়েন্টগুলো তুলেছি। তো তারপর কি আছে, তারপর হচ্ছে হাইপোথিসিস গঠনের সক্ষমতা এই টাইমে চলে আসে। হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং কিন্তু এই সময়ে চলে আসে, অর্থাৎ কল্পনার মাধ্যমে বা প্রবাবিলিটির মাধ্যমে কোনো কিছুকে গণনা করে ভবিষ্যতের সম্ভাবনাকে নিশ্চিন্ত করা কিন্তু এই বয়স থেকে কাজ করা শুরু করে দেয়। যেরকম উদাহরণ হচ্ছে আমাদের অর্থনীতিবিদরা যেমন গণনা করে আমাদের ইকোনমিক স্ট্রাকচার ভবিষ্যতে কেমন হতে পারে, বা কী কী করলে ইকোনমিক্যালি আমাদের দেশে ইকোনমিক্যালি এফেক্ট আসতে পারে, ডাউন হতে পারে না আপে যাবে, সেটা যে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে করছি, এটা কিন্তু পুরোপুরি হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিংয়ের মাধ্যমে হয়। আর এটার কিন্তু চলে আসে আমাদের ফর্মাল অপারেশনাল স্টেজের মাধ্যমে, অর্থাৎ 11 থেকে 15 বছর বয়সের মধ্যে কিন্তু এই যৌতিক সক্রিয়ত স্তরে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিস্টেমেটিক্যালি কাজ করা, স্টেপ বাই স্টেপ। যে কোনো কাজ এই বয়সে বাচ্চারা কিন্তু স্টেপ বাই স্টেপ সিস্টেমেটিক্যালি করে, সাজানো গোছানো সমস্ত কিছু। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, এই টাইমে কিন্তু বাচ্চারা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করা শুরু করে দিয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং করা কিন্তু তারা শুরু করে দিয়েছে। তাহলে এইগুলো আমাদের 4টে স্তর, যেটা আশা করি তোমাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, এবং আশা করি তোমরাও খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। তো এই গেল স্তর। এবার আমাদের যেটা পয়েন্ট, যেটা বিষয়, সেটা হচ্ছে লাস্টে, সেটা হচ্ছে শিক্ষাগত তাৎপর্য। এই যে এতগুলো 4টে যে স্তর দেখলাম, 4টে যে স্টেজ দেখলাম, এই 4টে স্টেজের তো একটা শিক্ষাগত তাৎপর্য আছে, সেগুলো আলোচনা করব, এবং তারপরে কিন্তু আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। তো এবার চলে যাচ্ছি শিক্ষাগত তাৎপর্যের আলোচনায়। 4টে স্টেজের মধ্যে প্রথম যে স্টেজটা ছিল 0 to 2, মানে আমাদের সংবেদন চালকমূলক স্তরে। এই টাইমে আমাদের কি করতে হবে, এক হচ্ছে বস্তুর আকার আকৃতি বর্ণ সম্পর্কে আমাদেরকে কিন্তু বাচ্চাদেরকে জ্ঞান প্রদান করতে হবে, ঠিক আছে। যেমন কোনো জিনিস নরম, কোনটা শক্ত, কোনটা কেমন দেখতে, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, কোনো জিনিস স্থির না গতিশীল, কোনো জিনিস ছোট না বড়, এই সব বিষয় কিন্তু আমাদের জ্ঞান তাদেরকে দিতে হবে, মানে বোঝাতে হবে। আর তারপরে কি করতে হবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করাতে দিতে হবে, যাতে তারা অঙ্গ সঞ্চালনের মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া, ঠিক আছে, যেমন ধরো ছোঁয়া, ঠিক আছে, কোনো কিছু ছোড়া বা কোনো কিছু সরানো, এগুলো যাতে তারা করতে পারে, এই অভিজ্ঞতাগুলো যাতে তাদের মধ্যে হয়, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। তারপর সেকেন্ড স্টেজ যেটা আছে, সেকেন্ড স্টেজ হচ্ছে আমাদের পরবর্তী যেটা আছে প্রি অপারেশনাল স্টেজ। এই টাইমে আমাদেরকে যেগুলো খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো নিউজ পেপার বা ম্যাগাজিন, ঠিক আছে, সেখান থেকে বিভিন্ন ছবি কেটে দিতে হবে, কেটে বাচ্চাদেরকে দেখাতে হবে, ছবি কেটে বাচ্চাদেরকে দিতে হবে, ছবি কেটে বাচ্চাদেরকে দেওয়া হলো, এবং তাদেরকে বলতে হবে যে এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, বলো তো এটা কিসের ছবি, ঠিক আছে, এটা কিসের ছবি, বা এই ছবি থেকে তোমাদেরকে মানে বাচ্চাদেরকে বলতে হলো, আচ্ছা এই ছবি থেকে তোমরা কী ভাবছো, আচ্ছা এখান থেকে একটা গল্প বলো তো, বা এখান থেকে একটা তোমরা গল্প লেখো তো। এই যে জিনিসগুলো, এইগুলোর মাধ্যমে কিন্তু গল্প লেখাও, কথাটা বলাটা ভুল হলো, গল্প লিখতে পারবে না, কারণ এই বয়সে তো ভাষার সেভাবে বিকাশ হবে না, কিন্তু তাদের মধ্যে আত্মকেন্দ্রিকতার মাত্রা এবং প্রজ্ঞার যে বিকাশ, সেটা কীরকমভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো। তাদেরকে যদি একটা ছবি কেটে বলা হয় এটা কিসের ছবি, বলো তো এটা নিয়ে একটা কিছু গল্প তোমরা বলো তো, বলতে হবে। লেখার কথাটা ভুল করে বললাম, লেখা হবে না, কারণ এই টাইমে ভাষার বিকাশ সেভাবে হয় না। তো এই জিনিসগুলো করতে হবে। প্লাস কী হবে, যে কোনো জিনিস, মানে ছোটো বড়ো জিনিস, গোল, ঠিক আছে, কয়েন হতে পারে, মার্বেল হতে পারে, বল হতে পারে, সেই সব জিনিসগুলো দিতে হবে। তারপরে সেগুলোকে কোনো একটা লাইন টেনে, ছোটো একটা বড় লাইন টেনে তাদেরকে বলতে হবে, বাচ্চা বলো তো কোনটা বড় কোনটা ছোট। এই জিনিসগুলো কিন্তু ছোটো ছোটো সক্রিয়তার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো একটা বাচ্চার প্রজ্ঞা বিকাশে হেল্প করবে, সেই জিনিসগুলো কিন্তু অ্যাজ এ টিচার আমাদের করতে হবে। তাহলে এই গেল আমাদের প্রি অপারেশনাল স্টেজের বিষয়। এরপর আসছে আমাদের কি, সেটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ। এবার কনক্রিট অপারেশনাল স্টেজ মানে যেখানে আমাদের মূর্ত বিষয়গুলো চলে আসছে। এই বয়সে আমাদের বাচ্চাদেরকে যেগুলো জিজ্ঞাসা করতে হবে, সেগুলো হচ্ছে সাধারণ যেসব উপকরণ আছে ক্লাসের মধ্যে, যেমন পেন, পেন্সিল, ঠিক আছে, খাতা, রবার, এইগুলো নিয়ে
এইগুলো নিয়ে আমাদেরকে বলতে হবে শ্রেণীকরণ করো, যেটা বললাম ক্লাসিফিকেশন করা, ক্লাসিফিকেশনগুলো করতে হবে, পেনের জায়গায় পেন রাখো, খাতার জায়গায় খাতা রাখো, ঠিক আছে। এবং তাদেরকে বলতে হবে কিসের ভিত্তিতে তুমি করলে, মানে পেনের জায়গায় তুমি যদি মানে একই কালারের পেন দিয়ে বলা হলো যে বিভিন্ন কালারের পেন বিভিন্ন জায়গায় রাখো, বা পেন্সিল দিয়ে বলা হয় যেগুলো লেখার জিনিস, যেগুলো দিয়ে আমরা খাতায় লিখি সেগুলোকে করো, এবং সেই ক্লাসিফিকেশনটা কেন করলে সেই বিষয়ে যখন তাদেরকে প্রশ্ন করতে হবে এবং বলতে হবে কেন তোমরা করলে, এই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাজ এ টিচার তাদেরকে বলতে পারি, তাদেরকে প্রশ্ন করতে পারি। এগুলো হচ্ছে সেই স্টেজের, মানে আমাদের কনক্রিট অপারেশনাল স্টেজের শিক্ষাগত তাৎপর্য। এবং এরপর চলে আসছে আমাদের, সেটা হচ্ছে ফর্মাল স্টেজের শিক্ষাগত তাৎপর্য। এখানে আমাদেরকে যে বিষয়গুলোর উপর একটু লক্ষ্য রাখতে হবে, যে বিষয়গুলোর উপর আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, সেগুলো হচ্ছে যে বাচ্চারা মানে শিক্ষার্থীরা বাস্তবের সাথে যেটা সম্ভাবনা বা প্রবাবিলিটি, এগুলোর মধ্যে পার্থক্য করতে পারছে কিনা, বা কীভাবে পার্থক্যগুলো করছে, বা তাদেরকে যদি ধরো কোনো একটা সিচুয়েশান দেওয়া হলো, মূর্ত চিন্তা এবং মূর্ত চিন্তা সেটাকে বিমূর্ত চিন্তার মধ্যে কনভার্ট করতে বলা হলো, বা কোনো বিমূর্ত চিন্তাকে নিয়ে তাদেরকে আলোচনা করতে বলা হলো, তো সেই বিষয়ে একটা বাচ্চা কীভাবে রিয়্যাক্ট করছে সেগুলো আমাদের দেখতে হবে। তাছাড়া তারা কি প্রয়োজন মতো সমস্ত কিছুর ইনফরমেশান গ্যাদার করতে পারছে, সেগুলোকে কীভাবে কালেক্ট করছে, কীভাবে সেগুলোকে এক্সিকিউট করছে, সেগুলোকে আদৌ সেগুলো ঠিকঠাকভাবে তারা করতে সমর্থ কিনা, এই জিনিসটাকে আমাদের কিন্তু লাস্ট স্টেজ যেটা আছে সেটা হচ্ছে ফর্মাল অপারেশন পিরিয়ডে করতে পারছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাজ এ টিচার দেখতে হবে। এবং এগুলোই কিন্তু প্রত্যেকটা স্টেজের শিক্ষাগত তাৎপর্যের মধ্যে পড়ে যায়। এটার আমি আলাদাভাবে আর কোনো নোটস দিইনি বা কোনো কিছু পয়েন্ট দিইনি, এটা জাস্ট আলোচনা করলাম। এখান থেকে অতটা প্রশ্ন করা হয় না, মেন প্রশ্ন যেগুলো করা হয় সেগুলো হচ্ছে প্রত্যেকটা স্টেজের কী কী কাজ, কী কী পয়েন্ট, সেগুলোর মধ্যেই এই আলোচনাগুলো অলরেডি ঢোকানো আছে। তাও আরেকবার সুবিধার জন্য আমি লাস্টে একবার তোমাদেরকে বিষয়টা বলে দিলাম। আশা করি আজকের ক্লাসে তোমাদের যেভাবে বলেছি বা যেভাবে বুঝিয়েছি, তাতে এই সাবজেক্টটা নিয়ে পার্টিকুলার মানে পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ নিয়ে তোমাদেরকে আর কোনো রকম ভাবতে হবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশ নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।